পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি। এ আমার অহংকার নয়, আত্মবিশ্বাসের, আত্মোপলব্ধির, চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি। বাংলা সাহিত্যের এক সুমহান ব্যক্তিত্বের আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয়ে এই বক্তব্যের মধ্য দিয়েই ফুটে উঠেছে। আর এই অমর প্রতিভা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুধীবৃন্দ, আপনারা জানেন ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার প্রতিপাদ্যে এবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সুধীবৃন্দ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে রয়েছে আলোচনা এবং পুরস্কার প্রদান, আর দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক আয়োজন। আজকের অনুষ্ঠানে নন্দনের বাঁশরি ও তুর্য অথবা নজরুলের সাহিত্য চিন্তার কয়েক দিক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইলের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব জগলুল আসাদ। আজকের অনুষ্ঠানের সভাপ্রদান বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অনুষ্ঠানে আলোচনা করবেন বাংলা গবেষণার পরিচালক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক জনাব আফজালুল বাশার। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। সুধীবৃন্দ, আপনারা জানেন বাংলা একাডেমি ২০২২ সাল থেকে নজরুল পুরস্কার প্রদান করছে। এবছর নজরুল পুরস্কারে ভূষিত হয়েছেন লেখক ও নজরুল গবেষক জনাব আনোয়ারুল হক এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তানি। অনুষ্ঠানের এক পর্যায়ে এই পুরস্কার প্রদান করা হবে। সুধীবৃন্দ, আমি এখন আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপ্রধান, প্রবন্ধকার, আলোচক এবং স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শুধু এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। শ্রদ্ধাভাজন সভাপতি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আজকের প্রাবন্ধিক জগলুল আসাদ, আলোচক আফজালুল বাশার, আপনারা যারা উপস্থিত হয়েছেন নজরুলের এই জয়ন্তী উৎসবে, তাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, বিশেষভাবে অভিনন্দন জানাই আজকে পুরস্কার প্রাপ্ত দুজনকে, সঙ্গীত শিল্পী জনাব শবনম মুস্তানি এবং নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক। তারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, নজরুল পুরস্কার পেয়েছেন এবছর। তাদেরকে আমি শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন নজরুল পর্যালোচনার এই আসরে এবং একই সঙ্গে উদযাপনের আসরেও বটে, তাদের সবাইকে। নজরুলকে আমরা এখানে স্মরণ করছি, তবে যাদেরকে আমরা স্মরণ করি পুরনো মানুষদের, তাদের মধ্যে
মোটা দাগে দুই রকম মানুষ আছেন। একরকম মানুষ যারা অতীত হয়ে গেছেন, অ্যাবসলিউট পাস্ট, যেটাকে আমরা একটু পারিভাষিক ভাষায় বলতে পারি, একটা পরম অতীত যার সঙ্গে আমাদের বর্তমানময়তার সম্পর্ক খানিকটা ঘুচে গেছে। অন্য নানান সূত্রে আমরা তাদের সঙ্গে সম্পর্কিত। সেই ধরনের একদল মানুষ আছেন, কৃতি, তাদেরকে আমরা স্মরণ করি। আরেক দল মানুষ আছেন যারা অতীত হয়েছেন, কিন্তু তারা আমাদের বর্তমান ময়তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই ধরনের আছেন আরেক দল, এবং আমরা অনুমান করতে পারি যে নজরুল এই দ্বিতীয় দলে পড়বেন এবং প্রবলভাবে পড়বেন। সাম্প্রতিক আমাদের জাতীয় ইতিহাসে নজরুল আরেকবার গণমানুষের মুখে ব্যাপকভাবে উচ্চারিত হয়ে, লিখিত হয়ে, ব্যবহৃত হয়ে আমরা যা জানতাম তা আরও ভালোভাবে আরেকবার মনে করিয়ে দিয়েছে যে নজরুল খুবই বর্তমানময় আছেন এবং আমাদের সঙ্গেই আছেন। আমাদের জাতীয় পর্যায়ে এই বছরের নজরুল জয়ন্তী উদযাপনের বিষয় নির্ধারণ করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। এটা আমরা মনে করি, ধারণা করতে পারি যে যথার্থ হয়েছে। আমাদের অভিজ্ঞতার মধ্যে এটা আছে যে আমাদের চোখের সামনে যে অভ্যুত্থানটি ঘটেছে, যে জন উদ্বোধনটি ঘটেছে বিপুল মানুষের অংশগ্রহণে, সেখানে আমরা নজরুলকে অনবরত উচ্চারিত হতে দেখেছি। এবং অভ্যুত্থান চলাকালীন আমাদের অনলাইনের পৃষ্ঠাগুলোতে, সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পৃষ্ঠাগুলোতে, এবং অভ্যুত্থান চলাকালীন এবং অভ্যুত্থানের পরে আমাদের সমস্ত দেয়ালে অনবরত উচ্চকিত হয়েছেন নজরুল, ব্যবহৃত হয়েছেন। আমাদের উদ্বুদ্ধকরণের ব্যাপক নানামাত্রিক আয়োজনের সম্ভবত প্রধানতম উপকরণ হিসেবে আমাদের আশ্বস্ত করেছে। ফলে আরেকবার আমরা, যদিও জানতাম আমরা, কিন্তু আরেকবার আমরা খুব প্রত্যক্ষভাবে এটা জেনেছি যে নজরুল খুব বর্তমানময় আছেন। এটাই হয় কারো কারো ক্ষেত্রে। যারা বড় মাপের মানুষ তারা নিশ্চয়ই তাদের কালেই জন্মান, বেড়ে ওঠেন, বড় ধরনের ভূমিকা পালন করেন, কিন্তু নানানভাবে তারা কালোত্তর হন, এবং কালোত্তর যারা হন তাদের মধ্যে কেউ কেউ অনেকদিন পর্যন্ত বর্তমানময় থাকেন। নজরুল সেই ধরনের একজন মানুষ, ফলে তার জয়ন্তী উদযাপনের একটা ভিন্ন রকম তাৎপর্য আছে। নজরুল নিশ্চয়ই তার কালের সৃষ্টি। নিশ্চয়ই আমরা মনে রাখবো যে 20 শতকের গোড়ার দশকগুলোর কথা, যখন এখানে মুসলমান জনগোষ্ঠীর ব্যাপক উত্থান ঘটেছিল, মধ্যবিত্ত জনগোষ্ঠীর, যখন এখানকার যে সম্প্রদায়গত বিভক্তি বিভাজন ছিল এবং দূরবর্তিতা ছিল, সেগুলো ঘোচাবার জন্য একটা দারুণ প্রয়াস ছিল সর্বপক্ষ থেকে, কিংবা কমপক্ষে দুই পক্ষ থেকে। যখন শেষবারের মতো ভারতীয় উপমহাদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী এরকম একটা অবস্থায় পৌঁছেছিল যে তারা একসঙ্গে অসহযোগ এবং খেলাফত আন্দোলন করতে পারে, ওই ধরনের একটা প্রেক্ষাপটের মধ্যেই নজরুল আবির্ভূত হয়েছিলেন। আগেও সম্ভব ছিল না এটা, পরেও সম্ভব ছিল না। এবং নজরুল যে জন্মাবেন এক বাঙালি মুসলমান পরিবারে এবং দরিদ্র পরিবারে, এটাও নজরুলের যে সাহিত্যকর্ম তার সাপেক্ষে অনিবার্য ছিল। আমি কোনো প্রকার হিস্ট্রিক্যাল ডিটারমিনিজমের কথা বলছি না, কিন্তু নজরুলকে ব্যাখ্যা করার জন্য এই ঐতিহাসিক পার্সপেক্টিভ, প্রেক্ষাপট যদি আমরা ব্যাখ্যা করা আমাদের পক্ষে খুবই কঠিন হবে যে অসহযোগ আন্দোলনের মতো এরকম একটা ভারত কাঁপানো প্রথমবারের মতো হওয়া জাতীয়তাবাদী আন্দোলনের কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে বলার মতো ভারতবর্ষে আসলে নজরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। একমাত্র তাকেই বলা যায়, যেটা বলা হয়েছে অনেকবার, কিন্তু আপনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে আসলে খুঁজে পাবেন না যাকে আপনি অসহযোগ আন্দোলনের কবি বলতে পারেন, যাকে বলতে পারেন এমন এক মূর্তি, এমন এক দেহ যার উচ্চারণে, যার আবেগে এবং যার এমনকি প্রত্যক্ষ প্রমাণ থেকে বলা যায় তার দেহগত চর্চার মধ্যে হিন্দু এবং মুসলমান এই দুই অভিধা একাকার হয়েছিল কিছু সময়ের জন্য।
ফলে নজরুলকে যে আমরা প্রায় একমাত্র এই ধরনের একজন ব্যক্তি হিসেবে এবং তার সাহিত্যিক উচ্চারণ হিসেবে পাই, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। ওই সময়ই এটা ঘটতে পারত ওই সময়ের পরিপ্রেক্ষিতে, যখন আপনারা জানেন যে নজরুল একটা পত্রিকা বের করছেন এবং সেটা আগের পরের কোনো ধরনের উদাহরণের সঙ্গে বনিবনা না রেখেই দেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। ওই সাংবাদিকতা আর কখনোই সম্ভব হয়নি বাংলা অঞ্চলে, এবং ওই সাংবাদিকতার প্রতিস্পর্ধী এবং তার সঙ্গে সম্পর্কিত সাহিত্য চর্চা বাংলা অঞ্চলে আর কখনোই সম্ভবপর হয়নি। নজরুলের কথায়, নজরুলের গানে, নজরুলের কবিতায় আসলে বাংলা ভাষার কতগুলো মূর্তি চিরকালের মতো স্থিরীকৃত হয়েছে। যে অর্থে আমরা কোনো সাহিত্যকর্মকে ক্লাসিক বলি, নজরুলের ক্ষেত্রে ঠিক সেই ঘটনাগুলোই ঘটেছিল। নজরুল বর্তমান ময়তাকে কাব্যে রূপান্তরিত করেছিলেন। নজরুল ক্ষোভকে, সমালোচকরা বলছেন, প্রথমবারের মতো এবং সম্ভবত শেষবারের মতো বাংলা কবিতার অঙ্গীভূত করেছিলেন। নজরুল আন্দোলন সংগ্রামের আভ্যন্তর এবং বহি প্রেরণাকে কাব্যে ভাষায় ধারণ করেছিলেন। ধরা যাক সুভাষ মুখোপাধ্যায় অ্যালবার্ট হলের সংবর্ধনায় যে কথাটি বলেছিলেন সেটা হয়তো আজকের জন্য সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক। যেমন ধরা যাক বাঙালি মুসলমান নজরুল ব্যতীত যে হামদ এবং নাত গাইতে পারে না কিংবা ঈদ পালন করতে পারে না, সেই ধরনের একটি ঘটনাই আসলে আন্দোলন সংগ্রাম ইত্যাদির ক্ষেত্রে নজরুলের সঙ্গে চিরকালের মতো স্থির হয়ে আছে, যার অসাধারণ একটা উচ্চারণ করেছিলেন সুভাষ বসু। তিনি অ্যালবার্ট হলে নজরুলের সংবর্ধনা সভায় বলেছিলেন যে আমি ভারতের প্রায় সর্বত্রই ঘুরেছি এবং আমি খুঁজেছি যে আমাদের উদ্দীপনামূলক বাণী এবং গান কোথায় পাওয়া যায়, কিন্তু নজরুলের দুর্গম গিরিকান্তার মরুর মতো এরকম উদ্দীপক গান আমি ভারতবর্ষে আর কোথাও পাইনি। এই যে উদ্দীপনাকে ভাষা এবং সুরের অঙ্গীভূত করা, এই যে ভাষার মধ্যে বীর রসের আমদানি করে তাকে একটা ক্লাসিক মূর্তি দিয়ে আমাদের জন্য গত 100 বছর ধরে ব্যবহার্য করা, এই ব্যাপারটা নজরুলের হাতে ঘটেছিল, যেটা বাংলা ভাষার ক্লাসিক বৈশিষ্ট্যের এক দিককে, অনুদ্ঘাটিত দিককে আমাদের সামনে উন্মোচিত করেছে। মুজাফফর আহমদ তার সাক্ষ্য দিচ্ছেন। মুজাফফর আহমদ বলছেন, মুজাফফর আহমদ আপনারা জানেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা এবং নজরুলের বন্ধু। একসঙ্গে তারা পার্টিও করেছিলেন, যে পার্টির ইশতেহার লেগেছিলেন নজরুল নিজে 1925 সালে। সেই মুজাফফর বলছেন যে আমরা আন্দোলন সংগ্রামের কালে স্লোগান দিতাম হিন্দুস্তানিতে। মুজাফফর লিখছেন, আপনারা জানেন যে নজরুলের উপর ক্লাসিক বইগুলোর একটা মুজাফফর আহমদের লেখা। তিনি সেই বইতে লিখছেন যে আমরা স্লোগান দিতাম হিন্দুস্তানিতে, কারণ আমাদের ধারণা ছিল যে বাংলায় এই বীর রস ধর্মী স্লোগান হয় না। আপনারা জানেন যে গত অভ্যুত্থানে ইনকিলাব জিন্দাবাদ সব স্লোগানটি খুব পপুলার হয়েছিল। অনেকেই ভুল করে এই ব্যাপারটির সঙ্গে অন্য নানান ধরনের কনোটেশন যোগ করেছে, কারণ তারা জানে না এটা বেসিক্যালি বামপন্থীদের স্লোগান ছিল এবং এটা হিন্দুস্তানি থেকে নেওয়া স্লোগান। এই ধরনের বহু স্লোগান ব্যবহার করতো ভারতীয়রা এবং বাঙালিরাও। মুজাফফর লিখছেন যে আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করতাম, আমরা স্লোগান দিতাম হিন্দুস্তানিতে, কারণ আমাদের ধারণা ছিল যে বাংলায় ওই বীর রস জমে না, যেটা স্লোগানের মধ্য দিয়ে মানুষের শিরায় এবং রক্তে প্রবাহিত হয়ে মানুষকে উজ্জীবিত করবে। কিন্তু নজরুলের কবিতার পর, গানের পর আমাদের এই উপলব্ধি হয়েছে যে বাংলায় বীর রস যথেষ্ট ফোটে এবং আমরা স্লোগান এখন বাংলায় দিতে পারি। এই যে একটা ভাষার মধ্যে বীর রসের যথেষ্ট পরিমাণ চর্চা ছিল না, এটা আবিষ্কৃত হয়নি, তার যে অভ্যন্তর ক্ষমতাকে আবিষ্কার করে সেটাকে একটা রূপ দেওয়া, ভাষা দেওয়া, এই কাজটি নজরুল করেছিলেন। ফলে তিনি সাহিত্যের ক্লাসিক হয়েছেন। একই সঙ্গে তার কবিতা, গান এবং অন্য রচনার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো 100 বছর পরও আমাদের কাছে বর্তমানময় হিসেবে উপস্থিত হয়েছে। ফলে আমরা যখন নজরুল জয়ন্তী পালন করছি, তখন আমরা কেবল অতীতকে স্মরণ করছি না, আমরা আমাদের বর্তমানকেও উদযাপন করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হিসেবে আমরা নজরুলের সাহিত্য তত্ত্ব সংক্রান্ত একটি আলোচনা স্থির করেছি। আমাদের প্রাবন্ধিক জগলুল আহসাদ, যিনি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং সাহিত্য তত্ত্ব বিষয়ে আগ্রহী, তিনি নানান দিক থেকে, প্রধানত ইংরেজি ভাষায় রচিত সাহিত্য তত্ত্বের পরিপ্রেক্ষিত থেকে তিনি নজরুলের সাহিত্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন। নজরুলের সাহিত্য তত্ত্ব নিয়ে কাজকর্ম এবং কিছু আলোচনা হয়েছে,
কিন্তু তারপরেও এই বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। তার প্রধান কারণ নজরুল যেই সাহিত্য কর্ম করেছেন, যে সাহিত্য চর্চা করেছেন, সেটা ওই কালের প্রভাবশালী সব ধরনের চর্চা থেকে এত আলাদা ছিল যে পুরনো ভিক্টোরিয়ান অ্যাস্থেটিক্স এবং নতুন মডার্নিস্ট অ্যাস্থেটিক্স, যেটা কল্লোল পরবর্তী, তার দুটোর কোনোটাতেই নজরুলকে আসলে মোটেই আঁটানো যায় না। ফলে আমাদের গত 100 বছর ধরে সমালোচকদের অনবরত ঝুঁজতে হয়েছে যে কি ধরনের নন্দন তাত্ত্বিক পরিসরের মধ্যে নজরুলকে আবিষ্কার করা যাবে। এই ব্যাপারে নজরুলের নিজের সাহিত্য তত্ত্ব পাঠ এই দিক থেকে গুরুত্বপূর্ণ যে সেটা একই সঙ্গে আমাদের দুটো উপকার করবে। একদিকে আমাদের বাংলা সাহিত্য তত্ত্বের নানান ধরনের সংকীর্ণতা থেকে আমাদের মুক্তি পেতে সাহায্য করবে, আরেক দিক থেকে আমরা নন্দন দত্তের এমন কিছু সূত্র নজরুলের রচনাতে, নজরুলের সাহিত্য তত্ত্বের মধ্যে পেয়ে যেতে পারি যেগুলো নজরুল পাঠের ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের দ্বিধা অপেক্ষাকৃত প্রত্যয়ের সঙ্গে দূর করতে সাহায্য করবে। আমাদের আলোচক আছেন আফজালুল বাসার, তিনিও সাহিত্য তত্ত্ব বিষয়ে একজন পারঙ্গম ব্যক্তি। আর এছাড়া আপনারা জানেন যে আমাদের আছে সঙ্গীতানুষ্ঠান, পুরস্কার প্রদান অনুষ্ঠান, আবৃত্তি এবং অন্য নানান ধরনের পরিবেশনা। আশা করছি আপনারা পুরো ব্যাপারটি উপভোগ করবেন। আমরা নজরুলকে স্মরণ করি এবং নজরুল নতুন দিনের পরিপ্রেক্ষিতে নতুনভাবে অনবরত আবিষ্কৃত হতে থাকবে এই আশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। শুধুবিন্দু, এখন নন্দনের বাঁশরী ঐতিহ্য অথবা নজরুলের সাহিত্য চিন্তার কয়েক দিক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক সরকারি সাদত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব জকলুল আসাদ। আমি তাকে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুধুবিন্দু, জনাব জকলুল আসাদ। সম্মানিত সভাপ্রধান আবুল কাশেম ফজলুল হক স্যার, বাংলা একাডেমির মহাপরিচালক, সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ আজম, আজকের আলোচক জনাব ফজলুল বাসার, যারা আফজালুল বাসার, এবং যেসব সম্মানিত লেখক এবং শিল্পী পুরস্কার পাচ্ছেন এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এটা রেওয়াজ অনুসারে আমাকে আসলে প্রবন্ধটা পাঠ করতে হবে, যদিও পাঠ করা শোনা আর কি, এটা অনেক সময় একটা বিরক্তিকর ব্যাপার মনে হতে পারে। তার চেয়ে যদি খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করা হতো তাহলে হয়তো বা শ্রুতি বা শ্রবণ সুখকর হতো সম্ভবত। তো তারপরেও আমি শুরু করছি। তো যে কোনো একজন লেখককে যদি আমরা সমকালীন করে তুলতে পারি, বা যেসব লেখককে সমকালীন করা যায় বা সমকালে ব্যবহার করা যায়, তাদেরকে আমরা সাধারণত গুরুত্বপূর্ণ ভাবি। এবং নজরুলকে যে আমরা ভোগ ও ব্যবহার করতে পারি প্রায় প্রত্যেক যুগেই, তো এইটা নজরুলের বড়ত্বের একটা কারণ। এবং 24শে গণঅভ্যুত্থানে, যেটা আমাদের সম্মানিত মহাপরিচালক বললেন, যে দেয়ালে, মিছিলে এবং স্লোগানে নজরুলের বাণী উচ্চারিত হয়েছে। এবং আমরা আমাদের নিভৃত মুহূর্তেও নজরুলের অনেক গান এবং কবিতা উচ্চারণ করে থাকি। সুতরাং নজরুলের এই যে সমসাময়িক ব্যবহার, এটা নজরুলকে, আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে নজরুলের সাহিত্য চিন্তা বা নজরুলের যে নন্দন ভাবনা, সেটা নিয়ে আমাদের আজকে কিছু কথা আমরা হাজির করব। যদিও সাহিত্য বা নন্দন ভাবনা কাজী নজরুল ইসলাম সরাসরি মানে একের পর এক প্রবন্ধ লিখে প্রকাশ করেনি, কিন্তু তারপরও তার কিছু উক্তি এবং তার কিছু রচনা থেকে আমরা তার নন্দন ভাবনার একটা ঠিকুজি, একটা দিশা আমরা পেতে পারি। এবং তার যে রচনা সমগ্র আমাদের চোখের সামনে আছে, সেগুলি কিন্তু তার নন্দন ভাবনারই একটা বহিঃপ্রকাশ। তো আমি একটু পড়ছি, কিছু পড়বো এবং কিছু হয়তো বলবো। সমালোচকদের মধ্যে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিশ্লেষণে যতটা উদ্যম আমরা লক্ষ্য করি, তার সাহিত্য চিন্তা উদ্ঘাটন ও পর্যালোচনায় ততটা আগ্রহ প্রচেষ্টা লক্ষ্য করি না। এর একটি কারণ হচ্ছে নজরুল তার সাহিত্য চিন্তা সরাসরি ও যথেষ্ট স্পষ্টতায় প্রবন্ধাকারে ক্রমাগত লিখে যাননি। তবে তার বিভিন্ন প্রবন্ধে ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্তব্যসমূহে তার সাহিত্য নন্দন চিত্রের একটা ছাপ আমরা লক্ষ্য করতে পারি। এবং আরও পারি দুনিয়া জুড়ে সাহিত্য বিষয়ক তত্ত্ব চর্চার সাথে সেগুলিকে মিলিয়ে পড়তে।
একজন সাহিত্যিকের সাহিত্য বিষয়ক গদ্য লেখা প্রায়শই তার নিজের সাহিত্য প্রচেষ্টার এক ধরনের ব্যাখ্যা, এবং এটাকে মানে একটা আত্মরক্ষার প্রতিবেদন হিসেবেও বলা যায় যে একজন সাহিত্যিক যখন তার নিজের সাহিত্য বা সাহিত্য বিষয়ক কোনো লেখা লেখেন, তো সেইটা আসলে তার নিজের সাহিত্যকর্মকে ডিফেন্ড করবার একটা প্রচেষ্টা আকারে অনেক সময় দেখা হয়। আবার একজন সাহিত্যিকের নিজের সাহিত্য কীর্তি, তা হোক কবিতা, গল্প বা উপন্যাস, তার নন্দন ভাবনা জাত বলেই আমরা মনে করি। নজরুল কোনো প্রবন্ধে তার গল্প চিন্তা বা উপন্যাস ভাবনা প্রকাশ করে যাননি, তো সেক্ষেত্রে তার গল্প উপন্যাসকেই তার কথা সাহিত্য বিষয়ক চিন্তার অভিপ্রকাশ হিসেবে গণ্য করতে হবে। এ প্রবন্ধে আমরা দাবি করব নজরুলের কবিতা, গল্প, উপন্যাস তার একটি বিশেষ নন্দন ভাবনারই বিচিত্র প্রকাশ। তবে আমরা নজরুলের সাহিত্য চিন্তার সাথে মিলিয়ে তার কথা সাহিত্য সম্পর্কে সাধারণ কিছু মন্তব্য ব্যতিরিক্ত অধিক আলোচনায় প্রবৃত্ত হব না। আমাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখবো তার কয়েকটি প্রবন্ধ, তার কবিতার দিকে, যেগুলো আমাদের বিবেচনায় তার সাহিত্য চিন্তাকে প্রকাশ ও প্রতিনিধিত্ব করে। একথা বলাই বাহুল্য, নজরুল কোনো তাত্ত্বিক নন, তাই সাহিত্য বিষয়ে সুগঠিত ও রীতিনিষ্ঠ রচনা তার নেই। তবে আফসার হোসেনের কথা একটু ধার করে আমরা বলতে পারি, নজরুল ছিলেন ক্রিয়েটিভ থিওরিস্ট। কবিতা নিয়ে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অথবা পিবি শেলি ও টি.এস. এলিয়টের মতো সুদীর্ঘ বিশ্লেষণমূলক রচনা তার নাই। এম ফরস্টার অথবা মিলান কুন্ডারের মতো অথবা দেবেশ রায়ের মতো উপন্যাস নিয়ে তার তত্ত্বালোচনাও নাই। বিশ্ব সাহিত্য অবশ্যই এমন অনেকেই আছে যারা নিজ জনরা নিয়ে রীতিনিষ্ঠ কোনো আলোচনার খবর আমরা জানি না। তার মানে এই নয় যে তাদের সাহিত্য চিন্তা নাই, সেক্ষেত্রে ধরে নিতে হবে তাদের সাহিত্যকর্মই তাদের ক্রিটিক্যাল চিন্তা, নন্দন ভাবনা ও সাহিত্য চিন্তার বহিঃপ্রকাশ। মিশেল ফুকো গ্রিক থিয়েটার সম্পর্কে একবার বলেছিলেন, এটি গ্রিকদের ক্রিটিক্যাল, আইনি ও রাজনৈতিক চিন্তার গণপরিসর। আমরা এটুকু যোগ করতে পারি যে গ্রিক থিয়েটার তার রচয়িতাদের সাহিত্য বা নন্দন চিন্তারও প্রকাশ। আমাদের দাবিও এটা যে নজরুলের প্রবন্ধ নিবন্ধ শুধু নয়, তার সৃজনশীল রচনাও তার সাহিত্য নন্দন চিন্তার পরিচয়বাহী। তো এটা হচ্ছে আমাদের পদ্ধতিগত একটু ব্যাপার। আর নজরুল নিয়ে যে কথাগুলো বলা হয় সেগুলো একটু আমি নজরুলকে যেভাবে ব্যাখ্যা করা হয় সেটাকে নিয়ে একটু কিছু কথা বলছি। যে কবি নজরুল তার নজরুলের সাহিত্য তার অভিজ্ঞতার বিস্তৃত জমিন থেকে উৎসারিত। খণ্ড খণ্ড নজরুল অখণ্ড নজরুলের চেয়ে বেশি শক্তিশালী। প্রত্যেকেরই আছে টুকরো টুকরো নজরুল, যে নজরুলকে ভার বহন করতে হয় বিবিধ মতাদর্শের ও প্রেমাকুতির। প্রত্যেকেরই খণ্ড খণ্ড নজরুল আছে এবং আমরা এই খণ্ড নিয়েই সন্তুষ্ট থাকি এবং সেই খণ্ডটাকেই প্রকাশ করতে চাই। কবি নজরুল তার জীবনকে করেছিলেন বেদনার মতো টলমল, আনন্দের মতো চঞ্চলা ও অনিশ্চিত। নজরুলের নফসানিয়াত আর রুহানিয়াত, ধর্ম অধর্ম, শাস্ত্র শাহাওয়াত মিলেমিশে থাকে। যার যা প্রয়োজন তা সে নিতে পারে নজরুল ভাণ্ড থেকে। নজরুলের এই ইলাস্টিসিটি, এই যে সম্প্রসারণশীলতা এবং স্থিতিস্থাপকতা তাকে প্রিয়তা দিয়েছে পাঠক সমাজে। নজরুলের বিশিষ্টতা হচ্ছে তাকে আমরা কাজে লাগাতে পারি মিছিলে, বিক্ষোভে, প্রতিবাদে। পশ্চিমা নন্দন তত্ত্বকে কেবলা না করেই তিনি নির্মাণ করেছিলেন তার নিজস্ব শিল্পভবন। বাংলা ভাষার রমণীয় গীতিময়তায় তিনি যোগ করেছিলেন পৌরুষ। কবিতায় তার ব্যক্তিগত হাহাকারও হয়েছে সকলের। নজরুলের দীর্ঘশ্বাস আছে, প্রার্থনার মতো আকুল পংক্তি আছে, বিক্ষুব্ধ স্বর আছে, দ্রোহের অগ্নি আছে, ভাষার তুর্কি নাচন আছে, ছন্দের গীতল ভঙ্গিও আছে। নজরুলের উন্নত শির আছে, আবার প্রিয়শীর কাছে নতশীর সমর্পণও আছে। নজরুলের শুধু দুঃকুল প্লাবী আবেগ নয়, মস্তিষ্কের সুমিত ব্যবহারও আছে। বহু ভাষার রসুইঘর তার কাব্যশরীর। নজরুল ময়দানের স্লোগানেও ব্যবহার্য, ব্যক্তিগত নিভৃতিতেও সে সমান চিত্তহারী। এক টুকরো অসাম্প্রদায়িক নজরুলকে অনুসন্ধান করবার অভিপ্সা এখনো হাজির আছে। বহুমাত্রিক নজরুলের প্রত্যাশাও করে অনেক কাব্যমতী। অশ্রুমতী ও প্রার্থনাকুল নজরুলের শুভাকাঙ্ক্ষী অনেকেই। আমরা উপভোগ করি তার অশ্রু অগ্নি উভয়ই। প্রত্যেক কবিকেই মতাদর্শের চাপ সইতে হয়, নজরুলকে সইতে হয় সবচেয়ে বেশি। নিজ নিজ বাসনা অনুযায়ী নির্মিত হন একগুচ্ছ নজরুল। ইসলাম ধর্ম অবলম্বীকে দেখাতে হয় নজরুল তার কাব্যে ও গানে কি অপূর্ব মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন ইসলামের মর্মশ্বাস। কাব্যের রেটরিকের ঐতিহ্য না বুঝলে তাকে তাকফির তাবদিউ করা যায় সহজেই, তাকে কাফের বলা যায়, বেদাতি বলা যায় খুব সহজেই। বিপরীতক্রমে তিনি আবার হয়ে ওঠেন বাঙালি মুসলমানের সবচেয়ে বড় আইকন, তাদের গর্বের ধন। মার্কসের যারা, তাদেরকে দেখাতে হয় নজরুল কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে এক অগ্নিঝরা কণ্ঠস্বর, কিভাবে নিপীড়িতের পক্ষে তিনি বিপ্লবের স্বপ্ন বোনেন। নজরুলের বিখ্যাত অসাম্প্রদায়িকতার খরিদ্দারের সংখ্যা সবচেয়ে উল্লেখযোগ্য, যদিও একে সমস্যায়িত করবার চৌকস মেধা হাতে গোনা। রবীন্দ্রনাথকে হামনাদ লিখতে হয়নি, নজরুল কিন্তু ভজন কীর্তন লিখেছেন। সর্বসম্প্রদায়কে তিনি এক বুকে রাখতে পেরেছেন বলেই তিনি বাংলার মহা অসাম্প্রদায়িক কবি। এইভাবে ভাবাটা অনেকের খুব পছন্দের। নজরুল মোল্লা ও পুরোহিততন্ত্রের বিরুদ্ধে কথা বলবেন এমন বাসনা অনেকের। কেউ হয়তো নজরুলের প্রেমের কবিতা ও গানের ভক্ত, প্রেমাকাঙ্ক্ষা ও প্রেয়সীর রূপে বিভোর যে নজরুল,
বুকের তলে জমে থাকা প্রেমতপ্ত বেদনা অশ্রু রূপকার যে নজরুল, সেই নজরুলও প্রিয় বড় এক অংশের কাছে। তাই নজরুলের সাহিত্য চিন্তা নন্দন ভাবনা জানার একটা জরুরত রয়ে গেছে। তো আমরা এখন তার নন্দন ভাবনার ব্যাপারগুলো একটু আলোচনার দিকে আমরা যাব। নজরুল তার গান ও কবিতায় গণমানুষের কাছে পৌঁছতে চাইতেন, তিনি চাইতেন সকলের হতে। এই চাওয়াটা একই সাথে রাজনৈতিক ও নান্দনিক। শহরবাসী শিক্ষিত বাবুশ্রেণী তার কাব্যের প্রধান অভিষ্ট নন। পোয়েট অব দ্য পিপল বা জনতার কবি হওয়া তার সাহিত্যিক রাজনৈতিক বাসনা। যদি ওয়ার্ডসওয়ার্থ কবির সংজ্ঞা দিতে গিয়ে এমনটি বলেছেন যে কবি হচ্ছেন এ ম্যান স্পিকিং টু ম্যান, একজন মানুষ, সে মানুষ সমুদায়ের কাছে কথা বলবে, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞা। তবু সব কবি যে সাধারণের নিমিত্তে সাধারণের মুক্তির পিয়াসায় সাহিত্য রচনা করেন বা করেছেন তা নয়। কিন্তু নজরুল কাব্যের ভেতরে যে ডিরেক্টনেস আমরা লক্ষ্য করি, নজরুলের সচেতন সিদ্ধান্ত এটা তার সাহিত্য চিন্তার সারাৎসার। স্পষ্ট কথার অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসকে নজরুলের নান্দনিক দীক্ষার মৌলসূত্র হিসেবে চিহ্নিত করা যাবে। আধুনিক কাব্যের যে কমপ্লেক্সিটি ও অ্যাম্বিগুইটি, অর্থাৎ দুরূহতা ও দ্ব্যর্থকতার কথা টি.এস. এলিয়ট বা সুধীন্দ্রনাথরা বলতেন, নজরুলের সাহিত্য চিন্তা তার অনুগামী নয়। নজরুলকে বুঝতে ফ্রান্স ফানোর একটি উক্তির সাহায্য নিতে পারি আমরা। তিনি বলেছিলেন যে জনগণের কাছে সবকিছুই ব্যাখ্যা করা যেতে পারে, সেক্ষেত্রে শর্ত একটাই, তোমাকে সত্যিই চাইতে হবে যে জনগণ বুঝুক। নজরুলের কাব্য ভাষার স্পষ্টতা ও প্রত্যক্ষতা বোঝাতে ফ্রান্স ফানোর আরেকটি উক্তি স্মরণযোগ্য। উক্তিটা হচ্ছে, অস্পষ্ট ভাষায় এমন একটা মুখোশ যার পেছনে লুকানো থাকে লুণ্ঠন প্রবণতা। সুতরাং কবিতায় সরাসরি লক্ষাভিমুখী উচ্চারণ নজরুলের রাজনৈতিক নন্দন তত্ত্বের অংশ এবং বহিঃপ্রকাশ। নজরুল বাংলা সাহিত্যে মুসলমান প্রবন্ধে, এখন আমরা তার আরেকটা দিকে যাচ্ছি। নজরুল বাংলা সাহিত্যে মুসলমান প্রবন্ধে লেখকদের এই বলে পরামর্শ দেন যে সত্য যদি লক্ষ্য হয়, সুন্দর ও মঙ্গলের সৃষ্টি সাধনা যদি ব্রত হয়, তবে লেখকের লেখা সম্মান লাভ করিবেই। জীবনের গূঢ় রহস্য বিশ্লেষণ করিয়া সত্যের সৌন্দর্য ও মঙ্গল ফুটিয়া তুলিতে হইবে। এই মহাশক্তি আমাদের তরুণ লেখক সম্প্রদায়কে অর্জন করিতে হইবে। তাহলে যে নজরুল তিনটা জিনিস নির্ধারণ করলেন, যেটা ক্লাসিক্যাল: সত্য, সুন্দর ও মঙ্গল। এই ধারণাগুলো ভারতীয় নন্দন তত্ত্ব, গ্রিক বা ইংরেজি রোমান্টিক নন্দন ভাবনার সাথে কিছুটা সাযুজ্য রাখে, আবার পার্থক্যের জায়গায়ও আছে। আমরা প্রস্তাব করব যে সত্য, সুন্দর ও মঙ্গলের ধারণাকে যতটা বিমূর্ত মনে হয়, নজরুল রচনায় এই প্রত্যয়গুলো বিমূর্ত তো নয়, একার্থবোধকও নয়। তো নজরুল রবীন্দ্রনাথের মতো এবং অন্যান্যদের মতোই একটা উক্তি ব্যবহার করতেন, বিউটি ইজ ট্রুথ বিউটি, এবং এই উক্তিটিকে রোমান্টিক নন্দন ভাবনার সান্নিধ্যাস বলে ধরে নেওয়া হয়। এবং এই উক্তির প্রথমাংশ নিয়ে দ্বিমত নাই বললেই চলে, তার মানে বিউটি ইজ ট্রুথ, এটা সবাই প্রায় মেনেই নিয়েছে। কিন্তু দ্বিতীয় অংশ, ট্রুথ বিউটি, মানে সত্যই সুন্দর। সত্য তো সবসময় সুন্দর হয় না, আমরা জানি। রবীন্দ্রনাথ বলেছেন সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সত্য তিক্ত হয়। তাহলে এটার অর্থ কি? তো আসলে কিটস এখানে এক শিল্প তত্ত্বের ইশারা দিচ্ছেন, যা অনেকটা সূক্ষ্ম বিচারে অ্যারিস্টটলীয়। কিটস এখানে শিল্প জগতের নির্মিত সত্য সুন্দরের কথা বলছেন। বাস্তবতাকে শিল্পী এমন বিশ্বস্তভাবে উপস্থাপন ও নির্মাণ করবেন যা ভাবগতভাবে পাঠকের কাছে সত্য বলে প্রতীয়মান হবে। সে অনুভব করবে জীবনের কোনো এক গভীর তল ও অর্থ। এই যে গভীরতর কোনো কিছুর উপলব্ধি, এটাকেই বলে আনন্দ বা প্লেজার। আর যে নির্মিত জগৎ সরবরাহ করলে এই আনন্দ, তাই সুন্দর। নজরুল তার সমস্ত রচনাকেই সুন্দরের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন। আমার সুন্দর প্রবন্ধে তিনি প্রকাশ করেছেন, উদ্ধৃতির শুরু, আমার সুন্দর প্রথমে এলেন ছোট গল্প হয়ে, তারপর এলেন গল্প হয়ে, তারপর গান, সুর, ছন্দ ও ভাব হয়ে, উপন্যাস, নাটক ও গদ্য লেখা হয়েও মাঝে মাঝে এসেছিলেন। উদ্ধৃতি শেষ। এই সুন্দরের বিবিধ রূপ হাজির করেছেন। প্রেম সুন্দর বলে একটা ক্যাটাগরি করেছেন, যৌবন সুন্দর বলে আরেকটা ক্যাটাগরি, স্নেহ সুন্দর, শোক সুন্দর, ধ্যান সুন্দর, প্রলয় সুন্দর ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তিনি সৌন্দর্যকে বিভক্ত করেছেন, সুন্দরকে বিভক্ত করেছেন। প্রবন্ধটিতে বেশ কয়েকবার তিনি প্রলয় সুন্দরের কথা বলেছেন। প্রলয় সুন্দরকে তিনি তার দিক নির্দেশক ভেবেছেন। প্রলয় সুন্দর তাকে আদেশ দিচ্ছে, উদ্ধৃতি শুরু, তোমাকে এই অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে হবে, সর্বসাম্য ভেদকে দূর করতে হবে, মানুষ যে তার সৃষ্টির শ্রেষ্ঠ এটা তোমাকে প্রমাণ করতে হবে। উদ্ধৃতি শেষ। তিনি আরো বলেছেন, আমার বন্দিনী মাকে অসুরের অত্যাচার থেকে উদ্ধার করে আবার পূর্ণ শ্রী সুন্দর, আনন্দ সুন্দর না করা পর্যন্ত আমার মুক্তি নেই, আমার শান্তি নাই। তিনি প্রলয় সুন্দরের কাছে দাবি করলেন, নজরুল দাবি করলেন, দুধারী তলোয়ার, বিপ্লবের সিংহা, অসুর দৈত্য সংহারী ত্রিশূল, ডমরুধ্বনি, এগুলো তিনি প্রলয় সুন্দরের কাছে দাবি করলেন। অসাম্য, ভেদ ও অসুন্দরের বিরুদ্ধে নজরুলের দোহের কবিতা সমূহ প্রলয় সুন্দরের প্রতিরোধ নন্দন
বা বিপ্লবী কাব্যতত্ত্বকে হাজির করে। প্রলয় সুন্দর। নজরুলের মঙ্গলের ধারণা, এটা তার সুন্দরের ধারণা। নজরুলের মঙ্গলের ধারণাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরিপ্রেক্ষিতে বুঝলে ভালো বোঝা যাবে। বিদ্রোহী কবিতার শেষ দিকে তার উচ্চারিত পঙ্ক্তি তার মঙ্গল ও শুভর ধারণার মূর্ত রূপ দেখা যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। নিষ্পেষণ ও নিপীড়ন মুক্ত সমাজ হতে তার মঙ্গল চিন্তার প্রথম ধাপ। উপনিবেশিক পীড়ন, জাতিগত নিধন, শাসকের উৎপীড়ন থেকে দেশবাসীর মুক্তি নজরুলের মঙ্গল চিন্তা। সুতরাং যে সুন্দর এবং মঙ্গল, এগুলিকে নজরুল খুব কনক্রিট ভাবে দেখেন, এটাকে তিনি অ্যাবস্ট্রাক্ট ভাবে দেখেন না। আবার সত্যের যে প্রসঙ্গটুকু, সত্যের বহুমাত্রিকতায় নজরুল বিশ্বাস করবেন। যেমন সত্য কি? ধর্মের ক্ষেত্রে সত্য হচ্ছে খোদার কথা। দুনিয়ার জগতে কে সত্য? কে সত্য বলে? জালিম নাকি মজলুম বলে? নজরুল বলবেন মজলুমের আরতিতে সত্য থাকে, মজলুমের পক্ষাবলম্বনী সত্যের পক্ষাবলম্বন। প্রেমের সত্য কই থাকে? মিলনে নাকি বিরহে? নজরুল প্রেম, মিলন ও বিরহের সৌন্দর্যের সত্যের উদ্ভাস দেখতেন। কঠোর বাস্তবতা হতো এক সত্য, অসুন্দর হতো এক প্রকার সত্য, কিন্তু অসুন্দর হটিয়ে সত্যিকার সুন্দরের সত্য প্রকাশেরই অভিপ্সা নজরুলের। আমরা এখানে একটু স্মরণ করতে পারি হেগেলের একটা কথা, যে হোয়াট ইজ রিয়াল ইজ র্যাশনাল, একটা কথা আছে। তার মানে হচ্ছে যে আমাদের বাস্তবতার ভেতরে যদি ইররাশনাল উপাদান থাকে, এটা আসলে সত্যিকার র্যাশনালিটি না, সেটাকে বিদূরিত করলেই সেটা হচ্ছে বাস্তবটা র্যাশনাল হয়ে ওঠে। সুতরাং অসুন্দরকে ঝেঁটে যদি বিদায় করা যায়, তাহলেই যে পরিস্থিতির জন্ম নেবে সেটা হচ্ছে সত্য পরিস্থিতি। নজরুল এভাবেই ভাববেন। তার আরেকটা অংশ আছে, আমি একটু বাদ দিয়ে পড়ছি। নজরুল তার 5 নম্বর অংশে যাচ্ছে আমি, এটা একটা দিক। নজরুল তার আমার কৈফিয়ত কবিতায় সরাসরি বলেছেন, বর্তমানের কবি আমি, ভবিষ্যতের নই নবী। নজরুলের সাহিত্য চিন্তার উল্লেখযোগ্য দিক হলো সমকালের ডাকে সাড়া দেওয়া, বর্তমানের সাথে ক্রিটিক্যালি এনগেজ হওয়াকে তিনি জরুরি মনে করতেন। তার প্রায় সমস্ত সৃষ্টি এটা সাক্ষ্য দেয়। এমনকি তার উপন্যাসও, তার কুহেলেখা ও মৃত্যুক্ষুদ উপন্যাসেও আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রসঙ্গ অভিব্যক্ত হতে দেখি। পত্রপন্যাস বাঁধনারাতে প্রধান চরিত্র নুরুল হুদা সেনা ছাউনি থেকে চিঠি লেখে, তাকেও লেখা হয়। বাংলা সাহিত্যে নুরুল হুদার বর্ণনাই সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিবাহী প্রথম রচনা। আর কবিতায় তো নজরুলের বর্তমান মগ্নতার শত উদাহরণ বিদ্যমান। কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিশীলতার সক্ষম পর্যায়ে বর্তমানকে যেভাবে ব্যবচ্ছেদ ও ডিকটেট করেছেন, তা নজরুলের আগেও পরে বাংলা সাহিত্যে দুর্লভ। তবে আবু সঈদ আইয়ুব দাবি করেন নজরুলের জীবনের প্রকাশ আছে, তবে জীবনের সমালোচনার সদ্ভাব নাই। আমাদের কথা হচ্ছে নজরুলের জীবনের প্রকাশ যেমন আছে, জীবনের পর্যালোচনা আছে। নজরুল তার কালের রূপ বা স্পিরিটটাকে ধরতে পেরেছেন এবং সেটাকে প্রকাশ করেছিলেন বিপুল উদ্যমে। নজরুল রবীন্দ্রনাথের মতো চিরকালে বাণী বা অমর কাব্য রচনা করতে চান নাই, তিনি বর্তমানের কবি হতে চেয়েছেন। 33 কোটি মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নিয়েছে, তাদের সর্বনাশ করতে চেয়েছেন তার রক্ত লেখায়। এভাবে নজরুল কাব্যে শাশ্বত সত্য বা চিরকালীন বাণী প্রকাশিত হবার যে উদারনৈতিক মানবতাবাদী শিল্পাদর্শের বাধ্যকতা, তাকে প্রশ্ন করবেন। আধুনিকতাবাদী কাব্যতত্ত্বের একটা উদয়বিন্দু নজরুলের কাব্যোচ্চারণে লক্ষ্য করা যাবে। তো ঠাকুরের মৎস্যনায় গ্রন্থে সলিমুল্লাহ খান ওয়াল্টার বেঞ্জামিনের বলাতে আমার কৈফিয়ত কবিতাটাকে একটু ভিন্নভাবে পাঠ করেছেন। কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাই প্রমাণ করে কবিতার মহিমার অবসান, অর্থাৎ বাংলা কবিতার তত্ত্বগত প্রতিষ্ঠা তাহার হাতেই সম্পন্ন হয়েছিল। সলিমুল্লাহ খানের কথা। ওয়াল্টার বেঞ্জামিনের উল্লেখে ডক্টর খান মহিমার 4টি অঙ্গের কথা বলেছেন। এটা ওয়াল্টার বেঞ্জামিন বলছেন। আসলে তিনি এটাকে অনুবাদ করছেন সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, প্রতিভা জিনিয়াস, চিরকালের মর্যাদা মানে ইটার্নাল ভ্যালুস, শাশ্বত মূল্যবোধ আর কি, তাকে তিনি বাংলা করেছেন চিরকালের মর্যাদা, আর বোধাতীতের হাতছানি। ওয়াল্টার বেঞ্জামিন 2টা শব্দ ব্যবহার করেছেন, মিস্টারি, সিক্রেসি, এটাকে তিনি বাংলা করেছেন বোধাতীতের হাতছানি। এবং এই যে 4টা জিনিস ডক্টর খান দাবি করেছেন, এই 4টি বিষয় যা আবার ফ্যাসিস্ট শিল্পাদর্শেরও আদর্শ বটে, ফ্যাসিস্ট শিল্পাদর্শ বটে, এই 4টা জিনিসের অবসানের ঘোষণা আছে আমার কৈফিয়ত কবিতায়। ফলে সলিমুল্লাহ খানের দাবি মতে এটি আধুনিক কবিতার তত্ত্ব প্রস্তাবকারী কবিতা, অর্থাৎ নতুন নন্দনের ঘোষণা। এই কবিতাটাকে আমরা একটা নজরুলের ঘোষণামূলক কবিতা হিসেবেও পাঠ করতে পারি এবং এই কবিতা নজরুলের নন্দনতাত্ত্বিক ঘোষণারও একটা স্মারক হিসেবে আমরা কবিতাটাকে পাঠ করতে পারি। আমরা আরেকটা দিকে আসছি। কবিতার ভেতরে পেলব, কোমল ও শান্ত সমাহিত কণ্ঠের যে নন্দনের সাথে বাংলা কবিতা অভ্যস্ত ছিল, নজরুল তাকে বেশ অস্বস্তিতে ফেলে দেন। বুদ্ধদেব বশিষ্ঠ অনেকেই নজরুল কাব্যের ভেতরকার উচ্চ কণ্ঠটুকু, আমিত্বের সদর্ভ ঘোষণা ও বিরচিত উচ্চারণকে তাদের অভ্যস্ত সাহিত্য রচির ব্যতিক্রম পেয়েছেন। জীবন দাস কথিত জলের মতো ঘুরে ঘুরে একা কথা বলার মতো কবিতা, বা হুমায়ুন আজাদ কথিত কবিতাকে মনে মনে জোরে জোরে পড়বার প্রসঙ্গটুকু নজরুলের অনেক কবিতাতেই না পেয়ে সমালোচকদের একাংশ
নজরুলকে বড় কবিতার অভিধা দিতে কুণ্ঠিত হয়েছেন। অনেকেই নজরুল কাব্যে আবেগের অসংযম ও অতি বাক বিস্তার লক্ষ্য করেছেন এবং এই সূত্রে নজরুলকে নিন্দামন্দ করার প্রয়াস নিয়েছেন। এই অভিযোগ করা হয় যে নজরুল কাব্যে কোনো চিন্তা নাই, নজরুলের পুরো শরীরটাই কলিজা, তার কোনো মাথা নাই। এই মন্তব্যগুলো কবিতার ভেতরের দাবি করে ধ্রুপদী সংহতি ও এলিয়টীয়, মানে টিএস এলিয়টীয় অ্যান্টি রোমান্টিক চেতনা। কবিতাকে অ্যান্টি রোমান্টিক হইতে হবে এবং তার ভেতরে একটা সংহতি, একটা আঁটসাঁট সংহতির ব্যাপার থাকতে হবে। নজরুলের এই বিষয়টি অনেকেরই নজর এড়িয়ে যায় যে নজরুল তার স্পষ্ট চিন্তাকে আবেগ ও উদ্দীপনার চাপে ও তাপে সহজভাবে প্রকাশ করাকেই নিজের নন্দন সাধনা ভেবেছেন। এটা নজরুলের জনসাহিত্য বলে একটা প্রবন্ধ আছে, সেখানে এই প্রসঙ্গটুকু আছে। নজরুলের চিন্তা আবেগের আবরণে প্রকাশিত হয় এবং তার প্রকাশিত আবেগেরও একটা চিন্তাগত পরিপ্রেক্ষিত থাকে। তার বিদ্রোহ প্রধান কবিতার ভেতরে যেহেতু কর্ম প্রযোজনার আহ্বান থাকে, তাই সেখানে আবেগের উপস্থিতি স্বাভাবিক এবং তার শক্তিশালী ব্যঞ্জনাও তৈরি করে। নজরুল কাব্যের সাথে অনেকে হুইটম্যানের তুলনা টানেন। এই তুলনা অযথার্থ নয়। হুইটম্যানও সারাপ্রবণ ছিলেন সমকালের প্রতি। আব্রাহাম লিঙ্কনকে নিয়ে তার দুটো বিখ্যাত কবিতা আছে, ও ক্যাপ্টেইন, মাই ক্যাপ্টেইন এবং হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুমড। ইংরেজি ভাষী সাহিত্যে খুবই সমীর সাথে দেখা হয় দুটো কবিতা। হুইটম্যানের ক্রসিং ব্রুকলিন ফেরি ও হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুমড, এই দুটো কবিতায় বাক বিস্তার যে আবেগ ও চিন্তাকে চালিয়ে দিতে চায় তার জন্য প্রয়োজনীয়। এই কবিতার বাক বিস্তার এবং আবেগ দুটোই প্রয়োজনীয়। নজরুলের ক্ষেত্রে তার আবেগ ও বাক বিস্তারের আপাত অসংযম প্রায়শই প্রয়োজনীয় এবং ক্ষেত্রগুপ্তের ভাষায় বলা যায় এগুলো অসংযমের শিল্প। এই ক্ষেত্রে স্মরণ করে দিতে চাই, নজরুল শুধু বিদ্রোহ প্রধান উচ্চকণ্ঠী কবিতায় রচনা করেছেন তাই নয়, ব্যাকুল প্রেমের কোমল, দীর্ঘশ্বাসময় ও নীরব কামনায় সমর্পিত প্রেমের কবিতাও লিখেছেন। দীর্ঘশ্বাসময় ব্যথাদীর্ণ দুটো কবিতার দুটো কাব্যপঙ্ক্তি উপস্থাপন করছি, যাতে পেলব নিম্নকণ্ঠ ব্যক্তিগত এক নজরুলের দেখা মিলবে। তুমি কি পদ্মা, হারানো গমতি, ভুলে যাওয়া ভাগীরথী, তুমি কি আমার বুকের তলায় প্রেয়সী অশ্রুমতি। আবার ছায়ানট কাব্যে চৈতি হাওয়া কাব্যে কবিতায় নজরুল বলছেন, শূন্য ছিল নিতল দিঘির শীতল করা জল, শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার মিলন পল। তাহলে খুব কোমল এক নজরুলকে আমরা পাচ্ছি, খুবই সেটা হচ্ছে উচ্চকণ্ঠ নজরুলের বিপরীতে। সুতরাং নজরুলকে সবসময় একক কোনো অভিধায় তাকে বন্দি করাটা কঠিন হবে। ফরাসি প্রতীকবাদী কবিরা জোর দিতেন কাব্যিক অবগুণ্ঠনের ব্যাপারে, যে কবিতাকে একটা শৈল্পিক অন্তরালের ভেতরে কবিতা রচিত হবে। ফরাসি কবিরা বলতেন, পোয়েট্রি স্পিক্স বাই ইমপ্লিকেশনস। কবিতা সরাসরি কথা বলে না, কবিতা ইশারা, ইঙ্গিতে, প্রতীকে, রূপকে কথা কয়। সুধীন্দ্রনাথ দত্ত মালার্মেন অনুকরণে বলেন, আধার আধের অগ্রগণ্য, অর্থাৎ কন্টেন্টের চেয়ে ফর্মই অধিক গুরুত্বপূর্ণ। আর দুরূহতাকে এলিয়ট বিংশ শতাব্দীর কবিতার বৈশিষ্ট্য হিসেবেই ঠাউরিয়েছেন। নজরুল কাব্য আধুনিকতাবাদী নন্দনের এইসব বিবেচনার অনেকগুলোকেই প্রশ্নবোধক করে তুলেছেন। তবে শিল্পের যে ধ্রুপদী উদ্দেশ্য অ্যারিস্টটল বলেছিলেন, আনন্দ দান ও শিক্ষাদান, সেটা নজরুলেও লভ্য। অ্যারিস্টটল দাবি করেন, ট্র্যাজেডি আমাদের মধ্যে করুণা ভীতি তৈরির মাধ্যমে ট্র্যাজেডির প্লট কাঠামোতে আমাদের মগ্ন লিপ্ত করে ফেলে। অন্যদিকে অ্যারিস্টটলের ক্যাথারসিস ধারণার বিপরীতে বার্টল ব্রেক্ট এপিক থিয়েটারের তত্ত্বায়ন সূত্রে অ্যালিয়েনেশন ইফেক্ট বা ডিস্টেন্সিং ইফেক্টের কথা বলেছে। নজরুল কবিতাকে অ্যালিয়েনেশন বা ডিস্টেন্সিং ইফেক্ট ধারণার সাহায্যে সম্ভবত আরেকটু ভালো বোঝা যায়। নজরুল কাব্যের একটা উল্লেখযোগ্য অংশ সামাজিক অন্যায় ও অন্যায্যতার বিরুদ্ধে পাঠককে বীতশ্রদ্ধ করে ও প্রশ্নমুখর করে তোলে। ধরা যাক, রবীন্দ্র কাব্য বা তিরিশি কাব্যের প্রবল ধারা যদি আমাদেরকে এনগেজ বা মগ্ন করে, নজরুল কাব্য আমাদেরকে ডিসএনগেজ করে, অর্থাৎ অন্যায্য বাস্তবতার স্থিত অবস্থার বিরুদ্ধাচারণে উদ্দীপিত করে, শুধু আমাদের বিহ্বল করে রাখে না। নজরুলের দ্রোহ বিদ্রোহমূলক কবিতাকে অ্যান ইনভিটেশন টু অ্যাকশন বা কর্মের উদ্যোগের আহ্বান হিসেবে পাঠ করা যায়। কর্মের উদ্যোগের আহ্বান, অ্যান ইনভিটেশন টু অ্যাকশন। হারমান মেলভিলের একটা বিখ্যাত বড় গল্প আছে, যার নাম হচ্ছে বার্টলবি দ্য স্ক্রিবনার। এই গল্পে বার্টলবি যে কোনো কাজ করতে বললেই সে বলে উঠতো, আই প্রেফার নট টু, আমি করতে চাই না, আই প্রেফার নট টু। বার্টলবি নিজেকে সকল কর্ম থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তকে কোনো কোনো সমালোচক তার প্রতিবাদ হিসেবে চিহ্নিত করেছেন। বার্টলবির ইনঅ্যাকশনই তার অ্যাকশন। কিন্তু নজরুল কাব্যের কথকেরা, উপন্যাসের নায়কেরা এবং কবিতার চরিত্ররা অ্যাক্ট করে, সেটা বিদ্রোহের ঘোষণার মধ্য দিয়ে হোক, সাম্য প্রতিষ্ঠার উচ্চারণের মধ্য দিয়ে হোক। লাথিমার, ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, ফেল উপায়, অ্যাকশন। কবিতা পত্রিকার
নজরুল সংখ্যার সম্পাদকীয়তে বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। মন্তব্যটা হচ্ছে, উদ্ধৃতি শুরু, রাজনীতিকে তিনি এড়িয়ে চলেননি, তার মধ্যে নিজেকে হারিয়েও ফেলেননি, তা থেকে বের করেছেন সুর ঝংকার, এবং সেটাই তো কবির কাজ। তবে আমরা এই কথা যুক্ত করতে পারি যে রাজনীতি বলতে যদি বিদ্যমান ক্ষমতা বিন্যাসের পরিবর্তনকামিতা ও পরিবর্তন প্রচেষ্টাকে বোঝায়, তাহলে নজরুল আগাগোড়াই রাজনৈতিক। একজন কবি সাধারণত একটি শব্দকে তার অভিধানের শাসন থেকে মুক্তি দিয়ে নতুন মাত্রা ও ব্যঞ্জনা যোগ করেন। বিদ্যমান ভাষা ব্যবস্থাকে ক্রমাগত আঘাত করে নতুন ভাষা ব্যবস্থা তৈরির উদ্যোগ যদি নজরুলের মধ্যে দেখা দিয়ে থাকে, তবে একদম সংজ্ঞাগতভাবেই নজরুল কাব্য রাজনৈতিক। কলকাতা কেন্দ্রিক সাহিত্যে বাংলা কবিতায় তৎসম তদ্ভব শব্দ ব্যবহারের যে দাপুটে রীতি ছিল, সেখানে তিনি আরবি, ফার্সি ও হিন্দুস্তানি ভাষা বলে পরিচিত হিন্দি, উর্দু ভাষার শব্দ সমাহার ব্যবহার করেন। নজরুলের শব্দ ব্যবহার রীতিমতো বৈপ্লবী, যাকে আমরা শব্দ বিপ্লব বা ভাষা বিপ্লব নামেও অভিহিত করতে পারি। এটা হচ্ছে নজরুলের ভাষা নিয়ে কিছু কথা, এটা আবার পরে আমরা ফিরে আসবো। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে নজরুলের বিশ্ব সাহিত্য সম্পর্কিত ধারণা নজরুলের সাহিত্য চিন্তার কিছু উল্লেখযোগ্য দিক উন্মোচিত করে। যদিও এই প্রবন্ধের মধ্যে আমি নজরুলের বর্তমান বিশ্ব সাহিত্য এই প্রবন্ধর বিস্তারিত আলোচনা করতে পারি নাই, কিন্তু তার বিশ্ব সাহিত্য সংক্রান্ত ধারণাগুলোর কিছু বিশ্লেষণ আমি করছি। নজরুলের বিশ্ব সাহিত্য সম্পর্কিত ধারণা পাওয়া যাবে তার বাংলা সাহিত্যে মুসলমান ও বর্তমান বিশ্ব সাহিত্য নামক দুটো প্রবন্ধে ও তার নিজের কাব্য চর্চার ভেতরে। বাংলা সাহিত্যে মুসলমান প্রবন্ধে নজরুল বলছেন, সাহিত্য হইতেছে বিশ্বের। আরেকটা কথা আমরা বলে রাখি, বিশ্ব সাহিত্য এই যে শব্দটা আমরা বলি, এটা কমন সেন্সের বিষয় না, এটা একটা একাডেমিক ডিসিপ্লিন এখন। তো সেই একাডেমিক ডিসিপ্লিন বিশ্ব সাহিত্যকে যেভাবে দেখে এবং নজরুল যেভাবে দেখে, সেটার মধ্যকার একটা সাযুজ্য বা সেটার মধ্যকার একটা মিল, এটা এখানে দেখানোর চেষ্টা হচ্ছে। সাহিত্য হইতেছে বিশ্বের, ইহা একজনের হইতে পারে না, নজরুল বলছেন। সাহিত্যিক নিজের কথা, নিজের ব্যথা দিয়া বিশ্বের কথা বলিবেন, বিশ্বের ব্যথার ছোঁয়া দেবেন। সাহিত্যিক যতই কেন সূক্ষ্ম তত্ত্বের আলোচনা করুন না, তা দেখিয়াই যেন বিশ্বের যে কোনো লোক বলিতে পারে, ইহা তাহারই অন্তরের অন্তরতম কথা, ইহা তাহারই বুকে গুমরাইয়া মরিতেছে, প্রকাশের পথ পাইতেছিল না। এইরূপেই বিশ্ব সাহিত্য সৃষ্টি হয়, ইহাকেই বলে সাহিত্যের সার্বজনীনতা। নজরুল বিশ্ব সাহিত্য বলতে বুঝেছেন এমন সাহিত্য যেটি বিশ্বের যে কোনো লোক বলিতে পারে, ইহা তাহারই অন্তরের অন্তরতম কথা। এটা হচ্ছে বিশ্ব সাহিত্যের সংজ্ঞা। এভাবে বিশ্ব সাহিত্য বলতে বিশ্ব মানবের ব্যথার ছোঁয়া লাগা সার্বজনীন সাহিত্যকে বুঝিয়েছেন নজরুল। বিশ্ব মানবের ব্যথার ছোঁয়া লাগা সার্বজনীন সাহিত্য, এটা হচ্ছে নজরুল বুঝিয়েছেন। নজরুল এই সংজ্ঞায় এই অনুমান ক্রিয়াশীল যে কোন রচনা বিশ্বের বিভিন্ন স্থানে অনুদিত হবে এবং পঠিত হবে, এবং রচনাটির মধ্যে পাঠকগণ তাদেরই বুকে গুমরাইয়া মরিতেছে যেসব কথা, তা পাঠ করতে পারবে। এখন বিশ্ব সাহিত্য বলতে তাত্ত্বিকরা কি বোঝেন, সেই প্রসঙ্গ আলোচনা করে আমরা আবার নজরুলীয় তত্ত্বায়নে ফিরে আসব। বিশ্ব সাহিত্য বা ওয়ার্ল্ড লিটারেচার শব্দটি ব্যবহার করেন সর্বপ্রথম গ্যাটে 1827 সালে। গ্যাটের ছাত্র অ্যাকারম্যান জানিয়েছেন এই তথ্যটি, এবং অ্যাকারম্যান বলতেছেন যে গ্যাটের সূত্র ধরে, জাতীয় সাহিত্যের যুগ শেষ, বিশ্ব সাহিত্যের যুগ শুরু, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এর আবির্ভাব ত্বরান্বিত করতে। উদ্ধৃতি শেষ। এই উক্তিটিতে গ্যাটে জাতীয় সাহিত্যের বিপরীতে স্থাপন করেছেন বিশ্ব সাহিত্যকে। তিনি একটি চাইনিজ নভেল পড়তে যেয়ে ওয়ার্ল্ড লিটারেচার শব্দটি ব্যবহার করেন। তার চিঠিপত্র সহ বিভিন্ন রচনায় বিশ্ব সাহিত্য শব্দবন্ধটি ব্যবহার দেখে আমরা একটা ধারণা নির্মাণ করতে পারি বিশ্ব সাহিত্য সম্পর্কে, কনসেপ্ট সম্পর্কে। তারপর ধীরে ধীরে এটি একটি ডিসিপ্লিন বা ক্যাননে রূপান্তরিত হয়, যদি কোনো একক সুসংবদ্ধ তত্ত্ব বিশ্ব সাহিত্য নিয়ে নাই। গ্যাটে বিশ্ব সাহিত্যকে সাহিত্যিক বিনিময় ও সম্পর্কের একটা সক্রিয় পরিসর ও গতিশীল প্রক্রিয়া হিসেবে দেখেন। গ্যাটের বিশ্ব সাহিত্য সম্পর্কে ধারণা হায়ারার্কিক্যাল, উঁচু নিচু সোপান মানে আর কি, এবং তা ইউরোপ কেন্দ্রিক। গ্যাটে মনে করতেন আমাদের জন্য অনুসরণীয় মডেল খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে গ্রিক ধ্রুপদী কাব্যে। অন্যান্য সাহিত্যকে আমরা ভাববো জাস্ট হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে, এবং সেগুলোকে গড়ে পিটে আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটা নিব। এখানে কিন্তু সেটা হচ্ছে, আমরা একটু পরে আসবো নজরুলের ব্যাখ্যায়। আরেকজন দুজনের কথা আমরা একটু শুনে নিই। ডেভিড ড্যামরস, তিনি হচ্ছেন বিশ্ব সাহিত্যের তত্ত্বায়নের অন্যতম প্রধান ব্যক্তি। তার বই আছে হোয়াট ইজ ওয়ার্ল্ড লিটারেচার। সেই গ্রন্থে বিশ্ব সাহিত্যের দুটো বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করছেন। একটা হচ্ছে যে যেটাকে বিশ্ব সাহিত্য বলবো সেটাকে সাহিত্য হিসেবে পঠিত হতে হবে, আর 2 নম্বর হচ্ছে এটি সঞ্চালিত হতে হবে উৎস ভাষা ও উৎস সংস্কৃতি পার হয়ে ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতিতে। উৎস ভাষা ও উৎস সংস্কৃতি পার হয়ে
ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতিতে সেটা সঞ্চালিত হতে হবে। কোনো সাহিত্যকে বিশ্ব সাহিত্য পদবাচ্য হতে হলে এই রিসেপশন ও সার্কুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে। ডেভিড ড্যামরোসের ব্যাখ্যায় পৃথিবী হচ্ছে একটা স্পেশিও জিওগ্রাফিক্যাল ক্যাটাগরি, পৃথিবী হচ্ছে একটা স্থানিক ভৌগোলিক একটা বর্গ, একটা কন্টেইনার, পৃথিবী একটা কন্টেইনার যেটার মধ্য দিয়ে সাহিত্য আবর্তিত হবে। সাহিত্যের এই পরিভ্রমণ বা সার্কুলেশনের মধ্য দিয়ে সাহিত্যের টেক্সট নতুন অর্থগত মাত্রা ও গভীরতা লাভ করবে এবং অনুবাদের মধ্য দিয়ে জাতীয় সাহিত্য বিশ্ব সাহিত্যের পরিমণ্ডলে প্রবেশ করে। এভাবে একটা ইন্টার লিটারারি প্রসেসের মধ্য দিয়ে সাহিত্য আগায়। আমাদের মনে পড়বে নজরুলের হাফিজ ওমর খৈয়াম অনুবাদের কথা, একটু পরে আমরা আরো বলছি। ইতালির লিটারারি হিস্টোরিয়ান ও তাত্ত্বিক ফ্রাঙ্কো মোরেত্তি তার কনজেকচারস অন ওয়ার্ল্ড লিটারেচারে দেখান স্থানীয় সাহিত্য বা জাতীয় সাহিত্যের সাথে বিশ্ব সাহিত্যের একটা সম্পর্ক অনেক সময়ই দেখা যাবে ফর্ম এবং কন্টেন্টে, অর্থাৎ আধার এবং আধে। পৃথিবীর অনেক দেশের সাহিত্যের ভেতরেই এক ধরনের ওয়েস্টার্ন ফর্মের মধ্যে লোকাল ম্যাটেরিয়াল প্রবেশ করানোর প্রবণতা লক্ষ্য করা যাবে, এটা বলছেন ফ্রাঙ্কো মোরেত্তি। বাংলা সাহিত্যে মধুসূদন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল জীবনানন্দ হয়ে অদ্যাবধি স্থানীয় সাংস্কৃতিক উপাদানকে পশ্চিম উদ্ভূত সাহিত্য ফর্মের মধ্যে ব্যবহারের নজির আছে। এটা আরেকজন তাত্ত্বিক আছে ফেল চিয়া, তো তিনি বিশ্ব সাহিত্যকে একটা ওয়ার্ল্ড মেকিং অ্যাক্টিভিটি বলে মনে করেন। তার হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড অন পোস্ট কলোনিয়াল লিটারেচার অ্যাজ ওয়ার্ল্ড লিটারেচার বইয়ে বিশ্ব সাহিত্যের বিশ্ব বলতে কি বোঝায় সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। ফ্রেঞ্চে বিশ্বকে একটা স্পেশিও জিওগ্রাফিক্যাল ক্যাটাগরি হিসেবে দেখতে চান না, যেভাবে ডেভিড ড্যামরোস দেখেন। তিনি বিশ্ব সাহিত্যের একটা কসমোপলিটান ভকেশনের কথা বলেন, মানে বিশ্বজনীন একটা দায়িত্ব আছে এটা মনে করেন, এবং তিনি গ্লোব ও ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্য করেছেন। এবং হাইডেগারের বরাদ দিয়ে তিনি বলেছেন যে ওয়ার্ল্ড ইজ প্রেসাইজলি হোয়াট ক্যানট বি রিপ্রেজেন্টেড অন এ ম্যাপ। তিনি একটা নতুন শব্দই বানাচ্ছেন যাকে বলা হয় ওয়ার্ল্ডিং, এবং তিনি ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড অফ থিংস না ভেবে এই ওয়েব অফ ইন্টার সাবজেক্টিভ রিলেশন হিসেবে উপস্থাপন করেছেন। তার মানে হচ্ছে আন্তর্ব্যক্তিক একটা সম্পর্ক, বিশ্ব হচ্ছে একটা আন্তর্ব্যক্তিক সম্পর্ক, ওই দেশের সাহিত্যিকদের সাথে এই দেশের সাহিত্যিকের একটা সম্পর্ক, এটাকে বিশ্ব বলেছেন তিনি, ওয়েব অফ ইন্টার সাবজেক্টিভ রিলেশনস। পাস্কাল কাসানোভা তার ওয়ার্ল্ড রিপাবলিক অফ লেটার্স বইতে দেখাচ্ছেন, বলছেন যে সাহিত্য হচ্ছে একটা গ্লোবাল লিটারি স্ফিয়ার। সাহিত্যের ভিতরে একটা একদম লাস্টের দিকে আমাদের এটা সাহিত্যের একটা গ্লোবাল লিটারি স্ফিয়ার আছে, এবং কোনো একটা টেক্সট যখন উৎপাদিত হয় সেটা একটা গতিশীল মানে বিশ্ব সাহিত্য পরিসরের অংশ হিসেবে উৎপাদিত হয় টেক্সট। এবং তিনি সাহিত্যকে মানে বলতেছেন যে পৃথিবীকে ভাববার একটা উপায়, বিশ্ব সাহিত্য হচ্ছে এটা, যে লিটারেচার ইটসেলফ ইজ দ্য ওয়ার্ল্ড। তিনি একটা গ্লোবাল লিটারি স্ফিয়ারের কথা বলছেন। আবার মার্টিন পুচনার তিনি তার প্রবন্ধে দেখাচ্ছেন যে বিশ্ব সাহিত্যের ইতিহাসে সবসময়ই একটা কসমোপলিটান সেন্টার থাকে, একটা পেরিফেরি থাকে, এবং কসমোপলিটান সেন্টার চুম্বকের মতো সবকিছুকে তার নিজের দিকে টানে, ফলে জন্ম হয় বিশ্ব সাহিত্যের। সেন্টার পেরিফেরিকে টানে, ফলাফল হিসেবে বিশ্ব সাহিত্যের জন্ম হয়, এটা হচ্ছে পুচনারের কথা। আরেকজন তাত্ত্বিকের একটু প্রসঙ্গে আমরা এসে নজরুলের প্রসঙ্গে ফিরে এসে আমরা কনক্লুশন টানব। তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত তাত্ত্বিক ডায়োনিস ডিরিজেন, তিনি বলতেছেন জাতীয় সাহিত্য এবং বিশ্ব সাহিত্য দুটো আলাদা স্বাধীন বর্গ নয়, তারা একটি আন্তঃসাহিত্যিক সম্পর্কে আবদ্ধ। তার মতে সাহিত্যের বিবরণ একটা ইন্টার লিটারারি এবং ইন্ট্রা লিটারারি মোমেন্ট আছে, সাহিত্যের বিবর্তনের একটা ইন্টার লিটারারি এবং ইন্ট্রা লিটারারি মোমেন্ট আছে। ইন্ট্রা লিটারারি মোমেন্ট মানে হচ্ছে যে নিজ দেশের সাহিত্যের মধ্যে একটা সাহিত্য সেটা হচ্ছে ধারাবাহিকভাবে বিকশিত হয়, আর ইন্টার লিটারারি সাহিত্য মোমেন্ট মানে হচ্ছে যে অন্য দেশের সাহিত্যের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে সেটা হচ্ছে জাতীয় সাহিত্যের বিকাশ। সুতরাং জাতীয় সাহিত্য এবং বিশ্ব সাহিত্য সবসময় একটা আরেকটার সাথে রিলেটেড থাকে। জাতীয় সাহিত্য কোনো স্বাধীন বর্গ না, এটা কোনো না কোনোভাবে বিশ্ব সাহিত্যের সাথে যুক্ত। আবার জাতীয় সাহিত্য তার মানে যে সাহিত্যের ধারাবাহিকতায় স্থাপিত তার সাথে একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা ঐতিহ্য ধারণা দিয়ে প্রকাশ করি। সাহিত্যের ইতিহাসের ভেতরে আমরা দেখব একটা ইন্টার লিটারি মোমেন্ট এবং আরেকটা হচ্ছে ইন্ট্রা লিটারি মোমেন্ট। যে কোনো সাহিত্যের মধ্যে আমরা এটা সাহিত্যের ইতিহাসের মধ্যে দেখব, ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য হোক। আচ্ছা, তো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমরা প্রভাবিত হওয়ার প্রসঙ্গ বলি, যে অমুকের দ্বারা প্রভাবিত হয়েছে। আজকালকার সাহিত্য তত্ত্বে ইনফ্লুয়েন্স শব্দটা ব্যবহার করা হয় না, এবং এটাকে বলা হয় ক্রিয়েটিভ রিসেপশন। সেটা হচ্ছে ক্রিয়েটিভ রিসেপশন বলা হয়, অথবা এটাকে বলা হয় পোস্ট প্রসেস। প্রভাব বলা হয় না, ইনফ্লুয়েন্স বলা হয় না, কপি বলা হয় না, দুটো শব্দ ব্যবহার করা হয়, রিসেপশন অথবা পোস্ট প্রসেস। তো উৎস সাহিত্যকে নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে প্রক্রিয়াজাত করে নতুন সাহিত্যকর্ম রচনাকে পোস্ট প্রসেস বলা যথার্থ নয়। ডিরিজিন প্রভাব আত্মস্থ করার সৃজনী সামর্থ্যকে তার থিওরি অফ লিটারি প্রসেসে সবিশেষ গুরুত্ব আরোপ করেন।
এখন আমরা নজরুল প্রসঙ্গে এগুলো একটু সামারাইজ করে বলব। গেটের বিশ্ব সাহিত্যের ধারণায় যে ইউরোপ কেন্দ্রিকতা আছে, নজরুলের ভেতরে তা নেই। নজরুল বরং প্রাচ্য ভাবাপন্ন, তবুও পাশ্চাত্য সাহিত্যকে উপভোগ ও ব্যবহারে তার ছুটমার্গ নাই। নজরুলের বিশ্ব সাহিত্যের ধারণায় কোনো কেন্দ্র পেরিফেরি নাই, কারণ সেটা হচ্ছে নন্দনের কোনো সুনির্দিষ্ট কেবলা তিনি অনুসরণ করেন না। যে সাহিত্যই সর্বমানবের আবেগ অনুভূতি ও বেদনা বহন করবে তাই বিশ্ব সাহিত্য নজরুলের মতো। নজরুলের কাছে বিশ্ব যেমন একটা স্থানিক ভৌগোলিক বর্গ, তেমনি বিশ্ব সাহিত্য একটা সাহিত্যিক পরিসরও। এটা একটা ভৌগোলিক বর্গ এবং একটা পরিসরও, এবং সাহিত্য নিজেও একটা বিশ্ব। বিশ্ব সাহিত্যের ধারণার আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ফ্রেঞ্চিয়ান বিশ্ব সাহিত্যের যে ওয়ার্ল্ড মেকিং অ্যাক্টিভিটি ও কসমোপলিটান ভকেশন, অর্থাৎ দুনিয়া নির্মাণ ও বিশ্বজনীন কর্তব্যের কথা বলেছেন, তা একালের তত্ত্ব ভাষায় নজরুল না বললেও তার কাব্যের সামগ্রিকতায় এ কথা ভালোভাবেই উৎকীর্ণ আছে। সাহিত্যের একটা ওয়ার্ল্ড মেকিং অ্যাক্টিভিটি থাকবে, সাহিত্যের একটা কসমোপলিটান ভকেশন থাকবে, বিশ্বজনীন একটা দায়িত্ব থাকবে। বড়র প্রীতি বালির বাদ নামক প্রবন্ধে কবিগুরুর মুখের উপর নজরুল লিখেছেন, বিশ্ব কাব্যলক্ষ্মীর একটা মুসলমানি ঢং আছে। বাংলা কাব্যলক্ষ্মীকে দুটো ইরানি জোয়ার পড়ালে তার জাত যায় না, বরং তাকে আরো খুব সুরতি দেখায়। ডায়োনিস ডিভিশনের তত্ত্ব অনুসারে আমরা দেখব নজরুল বাংলা কাব্যলক্ষ্মীকে বিশ্ব কাব্যলক্ষ্মীর মুসলমানি ঢঙের সাথে জুড়ে দিয়ে বাংলা কাব্যের ভাব ও ভাষাকে শক্তিশালী ও সম্প্রসারিত করেছেন। এতে বিশ্ব সাহিত্যের যে বিশ্ব, তাতে শুধু খ্রিস্টান বা হিন্দু নয়, মুসলিমরাও সামিল হলো। শুধু ইউরোপ নয়, বিশ্বের মধ্যে সামিল হলো প্রাচ্যও তার সাহিত্য সমেত। নজরুলের মুসলমানিত্ব ও সেই সূত্রে বিশ্ব কাব্যলক্ষ্মীর মুসলমানি ঢংকে ওন করার ফলে বাংলা ভাষার প্রকাশ ক্ষমতা তুঙ্গে উঠল, এবং পরবর্তীতে আম মানুষের জবানকে লেখালেখির পরিসরে জায়গা দেবার ফুটস্তর তৈরি হলো। বাংলাদেশের নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত সাহিত্য সৃজনে নজরুল যতটা দিশা দিতে পারে, অন্যরা সম্ভবত ততটা কেউ দিতে সক্ষম নন। বিশ্ব সাহিত্য সংক্রান্ত সাম্প্রতিক তত্ত্বায়ন নজরুলের তৎপরতার তাৎপর্য বুঝতে আমাদের সাহায্য করবে। শেষ কথা আবার বলছি, বিশ্ব সাহিত্য সংক্রান্ত সাম্প্রতিক তত্ত্বায়ন নজরুলের তৎপরতার তাৎপর্য বুঝতে আমাদের সাহায্য করবে। তো আমি গুটিয়ে আনছি, বড় কবি নতুন নন্দন তৈরি করেন, পুরনো নন্দন সূত্র দিয়ে তাকে আর ধরা যায় না। সাহিত্যের ইতিহাস এটাই সাক্ষ্য দেয়। এটা বিপ্লব পরবর্তী পরিস্থিতির মতো, যাকে আগের আইনের ভিত্তি দিয়ে পূর্বতন কাঠামো দিয়ে ব্যাখ্যা করা যায় না। রবীন্দ্র নন্দন ভাবনা দিয়ে ব্যাখ্যা করা যাবে না জীবন্ত দাসকে। রবীন্দ্রনাথ যখন বলেন বড় জাতের রচনায় এক ধরনের শান্তি আছে, আর জীবনানন্দ যখন তার নাতি দুর্গ জবাবে বলেন দান্তে বা শেলির লেখাতে শান্তি নেই, কিন্তু তাদের কাব্যের স্থায়িত্ব নষ্ট হয়নি, তখন এই দুই ভিন্ন নন্দনের সংলাপে আমরা বুঝে যাই কিভাবে একটি অপরকে বুঝতে ও ব্যাখ্যা করতে অপারগ হয়। নজরুলের আপাত অসংযম, বিষয় প্রাধান্য, উচ্চকণ্ঠ, অবগুণ্ঠনহীন প্রকাশ, বর্তমানময়তা, ছুটমার্গহীন শব্দ সমাবেশ, উদ্দামতা, চপলতাকে বুঝতে ভিন্ন নন্দন ভিক্ষা প্রয়োজন পড়ে তা নয়, এগুলো নিজেই বাংলা কবিতায় নতুন নন্দনের নমুনা হিসেবে হাজির হয়। তো আপাতত এই পর্যন্তই। তো আমার প্রবন্ধের নাম কিন্তু সেটা হচ্ছে যে নজরুল সাহিত্যের চিন্তার কয়েক দিক। এটা মাত্র কয়েকটা দিক, সেটা হচ্ছে তার সাহিত্য চিন্তার আমি এই প্রবন্ধে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে পারলাম। আরও কিছু পয়েন্ট ছিল নজরুলের শ্যামা সঙ্গীত নিয়ে, সেই পয়েন্টগুলো আপাতত আমি আলোচনা করছি না। তবে একটু বলে যাই, সেটা হচ্ছে যে নজরুল যে শ্যামা সঙ্গীত রচনা করেছেন সেই প্রসঙ্গে অনেকেই অনেক অভিযোগ করেন। সেই অভিযোগগুলো প্রায়শই থাকে হচ্ছে ধর্মীয় অভিযোগ। সেই অভিযোগগুলো জবাব সাধারণত দেওয়া হয় হচ্ছে তিনভাবে: সাংস্কৃতিক যুক্তি দিয়ে, রাজনৈতিক যুক্তি দিয়ে এবং নান্দনিক যুক্তি দিয়ে। নান্দনিক যুক্তি দিয়ে সেটা হচ্ছে এটা দেখেন হচ্ছে কাজী আব্দুল ওদুদ, এবং হচ্ছে সাংস্কৃতিক যুক্তি দিয়ে দেখেন কাজী মোতাহার হোসেন চৌধুরী। এটা তিনি একটা সাংস্কৃতিক যুক্তি দেন। আমরা নান্দনিক যুক্তিও দিতে পারি। সেটা হচ্ছে যে যেটা আব্দুল ওদুদ বলেছেন যে সেটা হচ্ছে যে নজরুল কোনো প্রতিমা পূজা করেনি। আমরা জানি যে তার একটা প্রবন্ধই আছে, প্রতীক প্রীতি নামে একটা প্রবন্ধ আছে কাজী আব্দুল ওদুদের। তো সেখানে তিনি বলেছেন এইভাবে যে প্রতীকের উপাসনা নয়, তার নিহিতার্থ সৌন্দর্য মাধুর্যই সেটা হচ্ছে নজরুল নিয়েছেন। তার মানে ওইটাকে একটা নান্দনিক মানে হচ্ছে এন্ডেভার, একটা মানে হচ্ছে যে এস্থেটিক এন্ডেভার হিসেবে দেখা হচ্ছে শ্যামা সঙ্গীতকে। টি.এস. এলিয়টের তত্ত্ব দিয়েও কেউ চাইলে এটাকে ব্যাখ্যা করতে পারবে, যে টি.এস. এলিয়ট বলতেছেন যে যিনি কবি তিনি তার ব্যক্তি সত্তাকে, যিনি হচ্ছে কবিতা লেখেন
এবং যিনি কষ্ট পান, যিনি ভোগেন, এই দুই সত্তাকে আলাদা রাখতে হয়। সুতরাং নজরুল যখন শ্যামা সঙ্গীত রচনা করেন, তিনি তার ওই যে ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটা আলাদা রেখে একটা নান্দনিক প্রচেষ্টা নিয়েছেন, সেটা হচ্ছে যে শ্যামা সঙ্গীত রচনা করবার, এবং এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে, এটার সাংস্কৃতিক তাৎপর্য আছে, এবং এটা একটা সেটা হচ্ছে নান্দনিক অভিযাত্রা। তার এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আর ধর্মীয় ব্যাখ্যা দিলে নজরুল বিপদে পড়বেন। আমরা নান্দনিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যাখ্যায় সেটা হচ্ছে থাকছে। তো এই পর্যন্ত আমার আলোচনা থাকলো। সবাই কষ্ট করে সেটা হচ্ছে পাঠ শুনবার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, এবার আলোচনা করবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ও বাংলা গবেষণার পরিচালক জনাব আফজালুল বাশার। আমি তাকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, জনাব আফজালুল বাশার। মাননীয় সভাপতি এবং মোহাম্মদ আজম, জগরুল আসাদ এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে নজরুল ইসলামের সাহিত্য চিন্তা নিয়ে যে আলোচনা এখানে অনুষ্ঠান হচ্ছে, ঘটনাক্রমে এই বিষয়টার সাথে আমার সম্পর্ক বহু দিনের, প্রায় 40 বছর। চিন্তা বিষয়ে আমার মূল আগ্রহ ছিল, এবং এই চিন্তা নিয়ে যে আমার ভেতরে আগ্রহ হলো, এটা কোত্থেকে হলো সেটা দিয়েই আমি আমার কথাগুলো শুরু করব। সেটা হলো নজরুল ইসলামের সাহিত্য চিন্তা নিয়ে যখন আমার বইতে প্রকাশ হলো, এটা 1991 সালে, তখন সৈয়দ মঞ্জুরুল ইসলাম সাহেব, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, উনি বলেছিলেন যে নজরুলের যে সাহিত্য চিন্তা আছে এটা তো আমি দেখিনি। এবং একই ধরনের কথা 2002 সালে যখন এই যে নজরুল ইসলামের সাহিত্য ভাবনা এই বইটা প্রকাশ হলো নজরুল ইনস্টিটিউট থেকে, তখন অধ্যাপক আব্দুল মান্নান সৈয়দ ওখানে বলছেন যে এটা নজরুল ইসলামের অনালোচিত দিক, নজরুল ইসলামের সাহিত্য চিন্তা এটা অনালোচিত দিক। এবং কথা সত্য যে আমরা চিন্তার এলাকায় আমাদের যাতায়াত কম। তো আপনার আরেকটা প্রমাণ হচ্ছে যে ঢাকা এবং কলকাতায় প্রায় 1000 কাজী নজরুলের উপরে বই লিখিত হয়েছে, তার ভিতরে একটা বইও নেই যে বইতে আপনার নজরুল ইসলামের সাহিত্য চিন্তা আলোচনা হয়েছে। বাংলা একাডেমি থেকে এত মোটা জীবনানন্দ দাশের উপরে সংকলন করা হয়েছে, সেখানে জীবনানন্দ দাশের সাহিত্য চিন্তা নাই। বাইরে থেকে এরকম মোটা আরেকটা সুধীন দত্তের উপরে বই বার করা হয়েছে, সেখানেও সুধীন দত্তের সাহিত্য চিন্তা আলোচনা করা হয়নি। এই কথাগুলো আমি বললাম এই জন্যে যে বাঙালির যে সাহিত্য চিন্তা আছে সেই বিষয়ে আমাদের আগ্রহ, গবেষক মহলে হোক বা অন্য বাইরের যারা চিন্তাবিদ আছেন তাদের মধ্যে এই বিষয়ে আগায় না। আমার সৌভাগ্য, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার সরাসরি শিক্ষক, তিনি আমার ভেতরে চিন্তার চর্চা জাগা দিয়েছেন। এবং এই বই যখন বাইর হয় তখন আমি এটা স্যারকে উৎসর্গ করেছিলাম। আমার স্যার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শ্রদ্ধাস্পদ। তার নিচে আমি লিখছি 2টা লাইন, ভরা থাক স্মৃতি সুধায় হৃদয়ের পাত্রখানি। এই স্মৃতিটা কি? এই স্মৃতিটা হচ্ছে এই বহু বছর দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা স্যারের সাথে আমার যে আলাপ আলোচনা, এবং তার ভিতর থেকে কি বেরিয়ে আসলো যে আমাদের চিন্তা করতে হবে সম্পদের চিন্তা, দারিদ্র্যের চিন্তা না।
তা আমাদের সেই চিন্তার সম্পদ কোথায় আছে? এটা হলো আমার তখন করেনি। আমার ভেতরে এই অনুসন্ধান জাগিয়ে দিলেন আবুল কাশেম ফজলুল হক স্যার। তো আমার চিন্তা হলো, যেহেতু আমরা দেশ স্বাধীন হয়েছি, অতএব আমরা স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করব। এই স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করব, এই চিন্তাটা প্রকাশ পেল কোথায়? একটা সংতত্ত্বের ভেতরে। সেটা 1991 সালে বাংলা একাডেমি থেকে বের হলো 20 শতকের সাহিত্য তত্ত্ব। বেশ, এবং সেখানে আমি বললাম যে আমরা 10 প্রদীপের মিলিত আলো তৈরি করব। তার মানে বিভিন্ন ধরনের চিন্তা জেনে বুঝে আমরা নিজেরাই চিন্তা করব। তো আমরা নিজেরা চিন্তা করব, এই কথা আমি 10 প্রদীপের মিলিত আলো এই কথাটার ভিতরে প্রকাশ করতে চেয়েছি। এবং সেটা তরুণেরা তারা কিন্তু এইটাকে চিন্তার অর্কেস্ট্রা নামে তারা প্রকাশ করতে চেয়েছে এবং একটা গ্রন্থ প্রকাশ করেছে। এবং আমাদের মোহাম্মদ আজম তিনিও এই বিষয়টা নিয়ে তত্ত্ব তালাশ করেছেন, অন্তত 8টা সংখ্যা প্রকাশ হয়েছে। এই যে তত্ত্ব নিয়ে আমাদের চিন্তা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং তার প্রমাণ, এই যে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই যে 24-এর গণ অভ্যুত্থানে তরুণেরা তাদের অনেক চিন্তার প্রকাশ ঘটিয়েছে। এটাই হলো মোটামুটি আমার চিন্তার, আমি যে কথাগুলো বলবো তার মূল কথা। এখন আমি 2-1টা বিষয় নিয়ে সেটা দৃষ্টান্ত আমি দেব, যার মূল বিষয়টা আমরা পাইছি কাজী নজরুল ইসলামের সাহিত্য চিন্তা থেকে। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের চৈতন্যদেব তিনি মুচিকেও একটু সুযোগ দিয়েছিলেন যে মুচি সূচি হবে যদি সে কৃষ্ণভাবে উদ্দীপ্ত হতে পারে, তাহলে তার অন্তরের ভেতরে ওই সূচিবোধ তৈরি হবে। তো মুচি হয় সূচি যদি কৃষ্ণ ভজে। কথাটা এইভাবে না হয়ে অন্যভাবে এসছে, কিন্তু সেখানে বর্ণপ্রথা কিন্তু বিলুপ্ত হয়নি। এবং যে বর্ণপ্রথাকে লালন কিন্তু বিরোধিতা করেছেন, খুব ভালোভাবে বিরোধিতা করেছেন। এবং সেই বর্ণপ্রথা, তার বিরুদ্ধে কাজী নজরুল কিন্তু বিদ্রোহ করেছেন এবং বিরোধিতা করেছেন। এবং এই যে ব্রাহ্মণ্যবাদের যে দিক, এই দিকটাকেই আপনার বিরোধিতা করে কাজী নজরুল যে চিন্তা প্রকাশ করছে, সেইটাকে ভুল বুঝে আজকে কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা কিন্তু এটা বলতেছেন যে কাজী নজরুল হচ্ছে বিজেপি এর জন্মদাতা। মানে বিজেপি যে চিন্তা করে, সেই বিজেপির চিন্তা কাজী নজরুলের হিন্দু মুসলমান চিন্তা থেকে এসছে। আমি মনে করি এটা একটা সম্পূর্ণ ভুল চিন্তা। সম্পূর্ণ ভুল চিন্তা কিভাবে? কাজী নজরুল ইসলাম হিন্দু এবং মুসলমানকে সামনে নিয়ে এসছেন। হিন্দু ভেতরকার মানুষকে এবং মুসলমানের ভেতরকার মানুষকে উনি সামনে টেনে নিয়ে এসছেন। আপনার প্রায় 200 হামনাত এবং 700-র মতো হিন্দু গান কাজী নজরুল লিখেছেন। এবং এর মাধ্যমে তিনি হিন্দুত্ববাদ অথবা হিন্দুত্বকে উচ্চকিত করেননি। এর মাধ্যমে তিনি হিন্দুদের ভেতরে যে মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্বকে উনি সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। অন্যদিকে আপনার বঙ্কিমচন্দ্র, যিনি তার ভারত কলঙ্ক প্রবন্ধে
হিন্দুদের আলাদা জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা তত্ত্ব উপস্থাপন করেছেন। সেই তত্ত্বটা কি? সেই তত্ত্ব হচ্ছে হিন্দুদের একত্র হতে হবে এবং প্রয়োজনে অন্য যারা জাতি আছে, এখানে কিন্তু ধর্মীয় জাতি, অন্য যারা জাতি আছে তাদের ক্ষতি সাধন করে হলেও হিন্দুদের প্রতিষ্ঠিত হতে হবে। এই যে হিন্দু জাতিতত্ত্ব, এই হিন্দু জাতিতত্ত্বের আরেকটা শেল্টার হচ্ছে ব্রিটিশ উপনিবেশ এবং ব্রিটিশ শাসন। ব্রিটিশকে এই দেশের জমিদাররা এবং বুদ্ধিজীবীরা, মধ্যবিত্তরা সমর্থন করে গেছে। কারা সমর্থন করে নাই? সমর্থন করে নাই এই দেশের কৃষক শ্রমিক। তারা প্রথম দিন থেকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এবং রক্ত ঝরিয়েছে। প্রথম শহীদ সিরাজউদ্দৌলা এবং আমাদের রংপুরের যে শহীদ, ইনি হচ্ছেন শেষ শহীদ। সব শহীদই হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী শহীদ। তো আপনার সিরাজউদ্দৌলার পরে যে 100 বছর, 1757 থেকে পরবর্তী 100 বছর এই দেশের কৃষক শ্রমিকরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে তার ধারাকে কাজী নজরুল আগায় নিয়েছে। সেটা কোথায় আগাইছে সেটা আমি দেখাবো। আপনার রবীন্দ্রনাথ, গান্ধী তারা কিন্তু এই ব্রিটিশ এর যে প্রশংসা এবং ব্রিটিশ চিন্তা, আধুনিকতা, ইউরোপীয় আধুনিকতাকে স্বাগত জানিয়েছেন এবং এইখানে যে জমিদারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই জমিদারতন্ত্রকে সমর্থন করে গিয়েছেন, যেটা বঙ্কিমচন্দ্র করেছেন, গান্ধী, রবীন্দ্রনাথ করেছেন, তারা তো ছিলেনই সেটাই। এবং তারা কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংযুক্ত হননি। তাদের কিছু ব্রিটিশ বিরোধিতা ছিল না তা না, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। যেমন কাজী নজরুল ইসলাম, তার পুরোটাই ছিলেন উনি ব্রিটিশ বিরোধী। এবং কাজী নজরুল ইসলাম যে জাতি তত্ত্ব প্রতিষ্ঠা করে গিয়েছেন বঙ্কিমচন্দ্র, যেটাকে বলা হয় হিন্দুত্ব। হিন্দুত্ব মানে হচ্ছে হিন্দু ধর্মের রাজনৈতিক ব্যবহার। এটা কাজী নজরুল এটার পক্ষপাতী কখনো ছিলেন না। হিন্দু ধর্মের রাজনৈতিক ব্যবহারই আপনার বিজেপি এবং সংঘ পরিবারের জন্মদাতা। কাজী নজরুল সেখানে কি বলেছেন? কাজী নজরুল তার কান্ডারি হুঁশিয়ার এই কবিতার ভেতরে কি বলেছেন? এই কবিতার ভেতরে বলেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এটা হলো কাজী নজরুল ইসলামের উচ্চারণ। আর পলাশী, কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাইয়া পুনর্বার। যেটা 1971 সালে আমাদের খুনে আমরা পুনর্বার এনেছি এবং 24-এর গণঅভ্যুত্থানেও আমাদের খুনে কিন্তু আমরা আমাদের সেই জিনিসগুলো ফেরত পেয়েছি। আমাদের যে বিষয়গুলো সেটা আমরা বলতে পারছি এখন। তাইলে এইখানে কাজী নজরুল ইসলাম যে নাম না করে যে মানুষকে সামনে নিয়ে এসছেন সেটা হচ্ছে মনুষ্যত্ব, মানুষের মনুষ্যত্ব, তার বিবেক, তার রেশনালিটি, সেটাকে সামনে নিয়ে এসছেন। কিন্তু এই জিনিসগুলোকে বঙ্কিম, গান্ধী, রবীন্দ্রনাথ তাদের বিভিন্ন কাজ এবং রচনার ভেতরে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার ওই মহামানব আসে এই রচনার এই কবিতার মধ্যে ইনি দুটো কথা বলেছেন, ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশ, রাত্রি প্রভাত তিল উদিল রবিচ্ছবি পূর্ব উদয় গিরি ভালে। এইখানে মুসলিম আমল বিশেষত নির্দেশ করছে, যেখানে মূর্ছিত ছিল দেশ এবং ঘোর ও তিমির। এই তিমির কোথায় কিভাবে দূরীভূত হলো?
দূরীভূত হলো, রাত্রি প্রভাতিল উইথ দ্য কামিং অফ ব্রিটিশ, যেটাকে কাজী নজরুল বিরোধিতা করেছেন। আপনার স্পষ্ট দুটো এখানে চিন্তা আছে। একটা চিন্তা হলো 1757 সালে আধুনিকতা এবং উন্নত বাংলা ভারতের শুরু। আর একটা চিন্তা হলো 1757 সাল আমরা পরাজিত হয়েছি, আমরা পরাধীন হয়েছি। এই দুটো ইতিহাসের চিন্তা সম্পূর্ণ আলাদা। নজরুলের ইতিহাস চিন্তাটা এই যে পরে যেটা আমি বললাম যে 1757 সালে আমাদের যে সূর্য অস্ত গিয়েছে, সেই নজরুল বলছেন সেই সূর্য আবার উদিত হবে, আমাদেরকে সেটা উদ্ধার করতে হবে। এই কারণে নজরুলের যে জাতীয়তাবাদ ছিল, সেই জাতীয়তাবাদ কিন্তু কৃষক শ্রমিকের মুক্তির জাতীয়তাবাদ, সেটা কিন্তু রবীন্দ্রনাথ গান্ধীর জাতীয় বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ না। তো এখন আমি এই যে কথাগুলো বললাম, এই কথার একেবারে সাম্প্রতিক পার্সপেক্টিভে চলে আসবো, যেখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জগলুল আসাদ সাহেব যে রচনা পাঠ করেছেন, সেখানে মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম কে নিয়ে সারা বিশ্ব উনি ঘুরে এসছেন। সারা বিশ্বের সমস্ত বিখ্যাত বুদ্ধিজীবী, সাহিত্য চিন্তক সকলের একটা ছোঁয়া এবং নজরুলকে ব্যাখ্যা করার জন্য এদের সহযোগিতা তিনি নিয়েছেন। আমি খুব প্রশংসা করছি জগলুল আসাদকে। কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যখন আমাদের কথা বলতে হবে, আমাকে কি, আমি ইউরোপকে দিয়ে বিচার করবো, আমার মানদণ্ডটা কি, সেটা আমাকে বলতে হবে। আমাদের বাংলা সাহিত্যের একটা ধারা আছে, সমালোচনার একটা ধারা আছে, সব কিছু ইউরোপীয় মানদণ্ডের বিচার। এখন এটাই কি শেষ? না, এরপরে আরো প্রশ্ন থাকে। আমি মনে করি আরো প্রশ্ন থাকে। সেটা কি? সেটা হচ্ছে এই সাহিত্য চিন্তার মাপকাঠি কি? সাহিত্য চিন্তার মাপকাঠি হচ্ছে চিন্তার স্পষ্টীকরণ। যে সাহিত্য চিন্তায় সাহিত্য স্পষ্টভাবে বলা যায়, বোঝা যায়, সেটাই হচ্ছে সাহিত্য চিন্তার মাপকাঠি। এই মাপকাঠি এস্টাবলিশ করেছে কি? কাজী নজরুল করেছে। এ কারণে জগলুল আসাদ সাহেব বাংলার একটা হিন্দু ঢং, একটা মুসলমানি ঢং এ বিষয়ে বলেছেন। আরেকটা কথা বলতে পারতেন, সেটা হচ্ছে বাংলা ভাষায় একটা বলসেবিকি ঢং কিন্তু কাজী নজরুল দিয়েছেন। এই বলসেবিকি ঢং উনি যে শুধু বাংলা ভাষায় এটা দিয়েছেন তা না, আরো আরো অজস্র তার সাহিত্য চিন্তার যে উচ্চকিত দিক। যেমন কাজী নজরুল ইসলাম ছিলেন বহু সুর বিহারী, অন দ্য আদার হ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক সুর বিহারী। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই, রবীন্দ্রসঙ্গীত ওই সুরে গাইতে হবে, অন্য কোনো সুরে গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ এটাকে পারমিট করেননি, কিন্তু কাজী নজরুল ইসলাম পারমিট করেছেন, আমার গানকে তোমাদের পছন্দ মতো সুরে গাও। এই যে একসুর বিহারী আর বহুসুর বিহারী, এই আপনার মনের স্ট্রাকচারে আপনাকে চিন্তা করতে হবে যে কাজী নজরুলের মনের স্ট্রাকচারটা কি আর রবীন্দ্রনাথ ঠাকুরের মনের স্ট্রাকচারটা কি। এই ক্ষেত্রে কাজী নজরুলকে বোঝার জন্য এই একসুর বিহার আর বহুসুর বিহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, কাজী আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষণকালকে চিরকাল করার জন্যে সাধনা করেছেন এবং সাহিত্যের চিরন্তনতার যে তত্ত্ব, সেই তত্ত্বকে উচ্চীকৃত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 6টা বই আছে সাহিত্য চিন্তা সম্পর্কে। কিন্তু সেই বিষয়ে আমি শুধু এইটুকুই বলবো যে রবীন্দ্রনাথ সাহিত্যের চিরন্তনতার পক্ষে। আর জগলুল আসাদ কিছু বলেছেন এই বিষয়ে, সেটা হলো আমার কৈফিয়ত কবিতায় নজরুল ইসলাম সাহিত্যের তাৎক্ষণিকতাবাদের জন্ম দিয়েছেন। এই সাহিত্যের তাৎক্ষণিকতাবাদ আমাদের সাহিত্যিকরা কি সাহস করবে সাহিত্যের তাৎক্ষণিকতাবাদ আনতে? তো কাজী নজরুল ইসলাম কিন্তু এই কথা বলতে, বাঁচি পরোয়া করি না, বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। কাজী নজরুল ইসলামকে আপনি কোন মাপকাঠিতে মাপবেন? মাপতে পারবেন না। কাজী নজরুল ইসলাম সমস্ত আজম তার ছোট্ট বক্তৃতার ভেতরে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে।
অসহযোগ আন্দোলনে কাজী নজরুল কোথায় নাই? কমিউনিস্ট পার্টি গঠনে কাজী নজরুল তার ইশতেহার উনি বানাচ্ছেন, তার গান উনি 26 সালে ওই যে দুর্গমগিরি সাম্প্রদায়িকতা বিরোধী অসাম্প্রদায়িক যে গান, কাজী নজরুল ইসলামকে যারা বিজেপির জন্মদাতা বলে তারা তো এটাকে মিস হ্যান্ডেল করে এবং মিস ইন্টারপ্রেট করে। যাক, এখন আসি, আপনার যারা এই যে কাজী নজরুল ইসলামের কাছ থেকে হোক বা অন্যদের কাছ থেকে হোক চিন্তা করতে শিখেছে, নিজেদের পায়ে দাঁড়াতে, সেই চিন্তার তত্ত্ব তালাশ করে আপনার এখানে কতগুলো শব্দ এনারা বার করেছেন। যেমন ধরেন দায় ও দরদ, বন্দোবস্ত। দায় ও দরদ এর বন্দোবস্ত দিয়ে এখানে কোনো ক্লাস স্ট্রাগলের কোনো সুযোগ নেই। দায় আমার দায় দায়িত্ব, আর দরদ আমি দরদ দেখাবো, কিন্তু ক্লাস স্ট্রাগল তো ঐতিহাসিক গতি নির্ধারণ করে ক্লাস স্ট্রাগলকে, সেই ইতিহাস এখানে অ্যাবসেন্ট হয়ে যায়। এখানে কিন্তু মানবতাবাদী চিন্তাটা চলে আসে দায় ও দরদ এবং বন্দোবস্ত এই শব্দের ভেতরে। আচ্ছা, সবশেষে আমি যেটা বলবো, যেটা আপনারা বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ আনবেন কেন? এই যে আলী রিয়াজ, ইনিও এই কথা বলছেন, বিবিসির সাথে সাক্ষাৎকারে বলছেন যে ধর্ম নিরপেক্ষতা চাইতে বহুত্ববাদ অনেক বড় ব্যাপার। তো বহুত্ববাদ অনেক বড় ব্যাপার কি করে হলো? বহুত্ববাদে আসা মানে তো এখানে আবার যারা বিভিন্ন মতাদর্শী তারা তো মারামারি শুরু করবে। আপনার ধর্ম নিরপেক্ষতার মানে কি? আবুল কাসেম ফজলুল হক স্যার, এটা আমি তার ব্যাখ্যাটা আমি এখানে দেব। আবুল কাসেম ফজলুল হক স্যার একটা রিসেন্টলি একটা বইয়ের ভূমিকা লিখছেন, হিন্দু মুসলমানের বিরোধ। সেখানে উনি বলছেন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষরা বা অসাম্প্রদায়িকরা কি সেকুলার? আমার মনে হয় তারা মোটেই সেকুলার নন। আমি সেকুলারিজমকে প্রয়োজনীয় মনে করি এবং দলীয় স্বার্থে রাজনীতিতে ধর্মের ব্যবহারকে অনৈতিক ও অনুচিত মনে করি। এটা হচ্ছে আমার স্যারের কথা, এটা আমারও কথা। আমি সেকুলারিজমকে প্রয়োজনীয় মনে করি, কিন্তু সেকুলারিজম মানে আমার কাছে কি ধর্মহীনতা না। সেকুলারিজম মানে হচ্ছে ইহজাগতিকতা। তো ইহজাগতিকতা যে আছে, ইহজাগতিকতা তো সকলের দরকার, এইটাই বাস্তবসম্মত। আর আপনি যখন বহুত্ববাদ নিয়ে আসবেন তখন তো তার ভেতরে হেন মতবাদ নেই যা আসবে না, এবং সেই চিন্তাগুলোকে যে আপনি অ্যাকোমোডেশন দেবেন, গণপরিসরের ভেতরে ঢোকাবেন, তখন কি আপনি আগে যাবেন না পিছনে যাবেন? তো কাজেই এই যে চিন্তা করার ক্ষমতা যারা 24-এর যারা চিন্তক, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই যে আজম তাদের ভেতরে একজন, সেও একজন 24-এর চিন্তক, কোনো সন্দেহ নেই, এবং চিন্তা তত্ত্ব তালাশ করেছে। যারা তত্ত্ব তালাশ করেছে তারাই এই জিনিসগুলো তাদের নিশ্চয়ই তারা বুঝতে পারবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেটা কি, যে তাদের চিন্তা করতে হবে যে সমাজতন্ত্র বাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষতা এই শব্দ দুটো বাদ দিয়ে সেখানে ন্যায় বিচার এবং বহুত্ববাদ যদি ঢুকান, তাহলে আপনি ইতিহাসের কত পিছনে চলে যাবেন। আপনি মানবতাবাদের ভেতরে ঢুকবেন, যেখানে কৃষক শ্রমিক সাধারণ মানুষের কোনো চিন্তা স্থান পাবে না। অথচ আপনি 47 সাল থেকে 71 সাল পর্যন্ত বিবেচনা করেন, কাজী নজরুল ইসলামের কবিতা বিবেচনা করেন, সেখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলা হয়েছে। আপনার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং কাজী নজরুল ইসলাম, এই দুজন ব্যক্তি হলো বর্জিত হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের কাছে। মৌলানা ভাসানী বর্জিত হয়েছে, কাজী নজরুল ইসলাম বর্জিত হয়েছে। অথচ মৌলানা ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, আপনি সেই সময়কার তাদের ইশতেহার পড়ে দেখেন কত শক্তিশালী এই ইশতেহার ছিল। 57 সালে ওরা ন্যাপ গঠনের আগে পর্যন্ত আওয়ামী মুসলিম লীগ ছিল বা আওয়ামী লীগ ছিল প্রগতিশীল, কিন্তু ন্যাপ গঠন হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ চলে গেল সাম্রাজ্যবাদী বলয়ের অন্তর্গত হলো। তো
এই যে যুক্ত ফ্রন্টের 21 দফা, মৌলানা ভাসানীর 24 দফা, ন্যাপের 14 দফা, শেখ মুজিবের 6 দফা, আমাদের বাঁচার দাবি 6 দফা, 1967 থেকে 1969 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টিগুলোর দাবি দফা, 1969 সালের সংগ্রামী ছাত্র পরিষদের ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা। এই দাবি দফাগুলোর ভেতরে কি আছে? এই দাবি দফাগুলোর ভেতরে আছে যে কৃষিতে সমবায় স্থাপন করতে হবে, কৃষককে শ্রমিককে কাজ দিতে হবে, মৌলিক অধিকারের দায়িত্ব নিতে হবে এবং সাম্রাজ্যবাদের সাথে চুক্তি বর্জন করতে হবে। আপনি সাবধান, তরুণ প্রজন্মের চিন্তাবিদ যারা, আপনি সাবধান, সাম্রাজ্যবাদের সাথে আপনি যখন চুক্তি করবেন, আপনি নতুন চিন্তা করতে শিখেছেন, আপনি তরুণ, আপনার সাফল্য আমি কামনা করি, আপনার পাশে আমি আছি, মিছিলে আমিও ছিলাম, লড়াই আমিও করছি। তো কাজে সাম্রাজ্যবাদের সাথে আপনি যখন চুক্তি করবেন, এই যে সেন্টো সিয়াটোর সাথে চুক্তি করার কারণে সরওয়ার্দী তার মেমোয়ার্সের ভেতরে এই কথা বলেছেন যে সেন্টো সিয়াটোর চুক্তি যদি আমি না করতাম, এখন যে পাকিস্তানে রিলিফের বন্যা বয়ে যাচ্ছে, এটা কি পেতে তোমরা? আমার প্রশ্ন, যদি 1971 সালে পাকিস্তানকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এত টাকা দিল, এত অস্ত্র দিল, তার কারণও তো ওই সেন্টো সিয়াটো চুক্তি, সেটা তো তারা দিতে পারতো না যদি মাওলানা ভাসানীর কথা তখন শোনা হতো। মাওলানা ভাসানীর দাবি ছিল দুটো, যে আমাদের স্বায়ত্তশাসন দিতে হবে আর জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি আনতে হবে। তো আমি আমার এই বক্তব্য এখানে শেষ করব। কাজী নজরুল ইসলামকে অবমূল্যায়ন করেন কেন? কাজী নজরুল ইসলাম মিসকিন ছিল এই জন্যে? এটা যাবে না, কারণ কাজী নজরুল ইসলামের যে সমস্ত টেক্সট আছে, রবীন্দ্রনাথ পর্যন্ত কাজী নজরুল ইসলামকে অ্যাটাক করলো। সেই অ্যাটাকটা কি? যে খুন শব্দ ব্যবহার করা যাবে না, একটু শব্দের উপরে ইনজাংশনকেও দেওয়া উচিত, যে কারণে প্রমথ চৌধুরী লিখল বাংলা সাহিত্যে খুনের মামলা। তো যাক, আমি আর কথা বলবো না, এখানে আমি শেষ করব। আমি শুধু এই কথাই বলবো, কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির ভেতরে, ভারতবর্ষের রক্তের ভেতরে একটা বীরত্বের বীর্যবত্তার বীজ বপন করে দিয়েছে। ভারতবর্ষের জেনেটিক্সের ভেতরে, বংশ লতিকার ভেতরে বলবীর চিন উন্নত মমশীর, এই যে বীরের জাতিতে পরিণত করছে ভারতবর্ষকে, এটা কেবল কাজী নজরুলই করেছে। কাজী নজরুলের সাহিত্য চিন্তার অবদান অনেক, আমি তার ভিতরে 2-1টা কেবল অবদান বললাম। এবং কাজী নজরুল কোনো সংকীর্ণ জাতিতত্ত্ব উনি দেননি, উনি মানুষকে সামনে নিয়ে এসছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম নজরুল পুরস্কার প্রদানের কথা। নজরুল সাহিত্যের গবেষণা, অনুবাদ এবং নজরুল সঙ্গীতের চর্চার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। আপনারা ইতোমধ্যেই জেনেছেন 2022 সাল থেকে এই পুরস্কার বাংলা একাডেমি প্রদান করছে। এই পুরস্কারের অর্থমূল্য 1 লক্ষ টাকা। এছাড়াও সম্মাননা পত্র এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সুধীবৃন্দ, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, পুরস্কার প্রদানের পালা। প্রথমেই এ বছর নজরুল পুরস্কার প্রাপ্ত লেখক গবেষক জনাব আনোয়ারুল হকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করছেন বাংলা একাডেমির সহপরিচালক জনাব মুর্শিদা পারভীন। অধ্যাপক আনোয়ারুল হক এক অনন্য সাধারণ গবেষক ও সৃজনশীল সাহিত্যিক। মূলত নজরুল সাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তিনি নিরন্তর গবেষণা করছেন। তাঁর প্রকাশিত গবেষণা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য নজরুল নার্গিস প্রসঙ্গ নবমূল্যায়ন, নজরুল ও তার বহিঃপক্ষ, নজরুল জীবন পরিক্রমা, নজরুলের বিতর্কিত অধ্যায় ও অন্যান্য প্রসঙ্গ, আমি যুগে যুগে আসি প্রেমে ও বিপ্লবে,
নজরুল নার্গিস প্রমীলা নবমূল্যায়ন। নজরুল বিষয়ে বিভিন্ন প্রকাশনা ছাড়াও তার গল্প, উপন্যাস, নাটক ও কবিতা মিলিয়ে 20টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন পত্রপত্রিকা ও জার্নালে নিয়মিত লিখে চলেছেন। আনোয়ারুল হকের জন্ম 1952 সালে কুমিল্লা শহরের মোগলটুলিতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 21 শতকে নজরুল বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2010 সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণের পর বর্তমানে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অধ্যাপনা করছেন। সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় আনোয়ারুল হক অর্জন করেছেন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার, ত্রিপুরা নজরুল স্মৃতিমঞ্চ প্রদত্ত নজরুল স্মারক সহ সম্মাননা ও পুরস্কার। নজরুল সাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক আনোয়ারুল হককে বাংলা একাডেমির নজরুল পুরস্কার 2025-এ ভূষিত করা হলো। আমি এখন জনাব আনোয়ারুল হককে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ও অর্থমূল্যের চেক তুলে দেওয়া হচ্ছে। আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, আমরা আবারও করতালির মাধ্যমে পুরস্কার প্রাপ্ত লেখককে অভিনন্দন জানাবো। সুধীবৃন্দ, এবার নজরুল পুরস্কার প্রাপ্ত শিল্পী শবনম মুশতারির সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনাচ্ছেন বাংলা একাডেমির সহপরিচালক ডক্টর মাহবুবা রহমান। শবনম মুশতারি বাংলাদেশের একজন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী। রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে নজরুল সঙ্গীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। 1960-এর দশক থেকে তিনি নজরুল চর্চা শুরু করেন। তাঁর কণ্ঠে গীত অত্যন্ত জনপ্রিয় কয়েকটি নজরুল সঙ্গীত হল লাইলি তোমার এসেছে ফিরিয়া, পিয়া পিয়া পিয়া, আমায় নহে গো ভালোবাসো, তুমি শুনিতে চেও না, মনে পড়ে আজ, সবার কথা কইলে ইত্যাদি। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান HMV তাঁর লাইলি তোমার এসেছে ফিরিয়ার লং প্লে প্রকাশ করেছে। আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেসের সাউন্ড সেকশন এই লং প্লেটিকে সংরক্ষণ করেছে। নিউ ইয়র্ক থেকে মুক্তধারা তাঁর গানের অ্যালবাম বেস্ট অফ শবনম মুশতারি প্রকাশ করেছে। তাঁর আরও দুটি জনপ্রিয় গানের অ্যালবাম হল প্রিয় কবির প্রিয় গান ও প্রিয় এমন রাত। শবনম মুশতারির জন্ম নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। পিতা কবি তালিব হোসেন এবং মাতা মাফরুহা চৌধুরী। শবনম মুশতারি সঙ্গীতে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 1997 সালে পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি 21 পদক। 2015 সালে তিনি অর্জন করেন নজরুল পদক। নজরুল সঙ্গীত চর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারিকে বাংলা একাডেমির নজরুল পুরস্কার 2025-এ ভূষিত করা হলো। সুধীবৃন্দ, শিল্পী শবনম মুশতারি শারীরিকভাবে অসুস্থ আছেন। সে কারণে তিনি আমাদের মাঝে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে তার কন্যা শামারুক মাহজাবিন টরি এই পুরস্কার গ্রহণ করবেন। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মহাপরিচালক মহোদয়। এবার
একে একে সম্মাননা পত্র, সম্মাননা স্মারক ও অর্থমূল্যের চেক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় সভাপ্রধান ও মহাপরিচালক মহোদয়। প্রথমেই সম্মাননা স্মারক তুলে দেয়া হলো। এবার সম্মাননা পত্র ও অর্থমূল্যের চেক তার হাতে ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দিচ্ছেন শ্রদ্ধেয় সভাপ্রধান হবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। আমি প্রথমে আজকে এই যে পুরস্কার আমি গ্রহণ করলাম, নজরুল পুরস্কার বাংলা একাডেমি কর্তৃক 2025, তার জন্য পরম করুণাময় স্রষ্টা আল্লাহর কাছে, আল্লাহ রসুল এবং তার চরণে এবং আমার বাবা মায়ের চরণে আমি আমার সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবারের প্রতি, যারা আমাকে এই কাজে, বিশেষ করে গবেষণার কাজে এবং পড়াশোনার কাজে সবসময় সর্বতোভাবে সাহায্য করে গেছেন। আমার স্ত্রী এবং আমার 2 কন্যা, তার জামাই, যারা আমার পুত্রসম, তারা সবসময় আমাকে সাহায্য করে গেছেন এবং তারা আমাকে নিরলসভাবে যেভাবে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে। এ কারণে যে আমি এই পুরস্কার প্রাপ্তির আশা কখন করিনি, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি আজকে তারা যে আমাকে নির্বাচন করেছেন। এই নির্বাচনের পিছনে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, পরিচয় ছিল না, তারা আমার কাজকে মূল্যায়ন করেছেন। আমি 2001 সাল থেকে নজরুল বিষয়ে গবেষণা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন লেকচারার হিসাবে আমি সেখানে কাজ করি, সেই সময় থেকে আজ পর্যন্ত নজরুলের বিষয়ে যতগুলি গ্রন্থ বেরিয়েছে আমার মন প্রাণ দিয়ে কাজ করেছি। মনের যতটুকু আবেগ আছে, আনন্দ আছে, সবটুকু মিলিয়ে আমি নজরুল বিষয়ে জানার চেষ্টা করেছি। জীবনটা আসলে বড় অদ্ভুত, না হলে আমি এখানে এসে দাঁড়াবো কেন? আমি যখন এই বিশেষ করে গত সপ্তাহে রোববার দিন সকালবেলা আমি একটি ফোন পেয়েছি। একজন আমাকে বলছেন, তিনি আমার পরিচিত, তবে সেই রকম পরিচিত নয়, সামনাসামনি কোনো দিন তার সঙ্গে আমার কথাও হয়নি, তাকে আমার দেখা হয়নি। বাংলা একাডেমির এই যারা আছেন এখানে তাদের কারোর সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি খুব বুঝতে পেরেছি যে তারা আমার কাজের উপরে গুরুত্ব দিয়েছেন। তো তিনি আমাকে ফোন করে যখন বললেন যে আপনার বায়োডাটার মানে নজরুল সম্পর্কে যে বিষয়গুলো, কাজগুলো আছে সেগুলোর একটা তালিকা দিন। আমি বললাম যে দেবো। বলে দেবো না, এক্ষণ দেবেন এবং 10 মিনিটের মধ্যে দেবেন। দিলাম। 1 ঘণ্টাখানিক পরে তিনি আমাকে বললেন কংগ্রেচুলেশন। তারপরে আর আমি কিছু জানতে পারলাম না। তো সারাদিনেও আমি যখন জানতে পারলাম না যে ব্যাপারটা কি, পরে যখন জেনেছি খুব অবাক হয়েছি। এই জন্য অবাক হয়েছি এবং এটাও ভেবেছি যে আসলেই জীবন অদ্ভুত। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার যে গবেষণা কাজগুলো আছে, আমি আশা করি আপনারা সেগুলো অধ্যয়ন করবেন, মূল্যায়ন করবেন, কারণ তিনি যে মানুষের জন্যে কাজ করে গেছেন। আমি আমার সারা জীবন ধরে মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই মানুষ হওয়ার সাধনা যদি আমরা করি তাহলে আমাদের এই দেশটি উন্নততর হবে এবং দেশটি সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। এও বিশ্বাস করি যে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথা দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে এই যে তিনি বলছেন যে কে কোথায় জন্মগ্রহণ করেছে সেটি বড় কথা নয়, অথবা কে কোথায় মৃত্যুবরণ করেছে সেটিও বড় কথা নয়। কাজী নজরুল ইসলামের জন্ম সেই বর্ধমানে, পশ্চিমবঙ্গে, আর তিনি শুয়ে আছেন আমাদের এই পূর্ববঙ্গে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই মসজিদের পাশে। তিনি বলছেন যে বড় কথা হচ্ছে কে কোথায় জেগে আছেন। কাজী নজরুল ইসলাম আমাদের অন্তরে জেগে আছেন এবং এমনভাবে জেগে আছেন চিরকালের কাজী নজরুল ইসলাম যে তাকে আমরা সবসময় স্মরণ করি। যে কোনো আপদে বিপদে সংকটে, রাষ্ট্রীয় থেকে আরম্ভ করে যে কোনো ব্যাপারে আমরা যখন বিপদে পড়ে যাই, কাজী নজরুল ইসলামের চেতনা আমাদের ভেতরে সংক্রমিত হয় এবং আমরা তার থেকে সাহস গ্রহণ করি। এই সাহস নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব
আমাদের দেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলব। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং এই প্রত্যাশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা আমার জন্য শুভকামনা রাখবেন যেন ভবিষ্যতে আমি আরও ভালো কাজ করতে পারি। ধন্যবাদ সকলকে। পুরস্কারপ্রাপ্ত শিল্পী শবনম মুশতারির কন্যা শামারুক মাহজাবিন টুরিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। তার কন্যা শবনম মুশতারির কন্যা শামারুক মাহজাবিন টুরি নিশ্চয়ই তার মার পক্ষ থেকে এবং আজকে তার কেমন লাগছে নিশ্চয়ই সেটাই আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। আমি খুব বক্তা হিসেবে খুব তো ভালো না, তারপরেও চেষ্টা করছি। অবশ্যই আমি খুবই গর্বিত আজকে এরকম একটা অ্যাওয়ার্ড নিতে এসে। জীবনে প্রথম আমি আসলাম এরকম আমার মায়ের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। আমার মা সুস্থ থাকলে অবশ্যই আপনাদের সামনে আসতেন, কারণ আপনাদেরকে দিয়েই তো শবনম মুশতারি। তো ওনার পক্ষ থেকে আমি সবাইকে, বিজ্ঞ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু কথা অনেক কিছুই বলতে ইচ্ছা করছে, কিন্তু সময় অত নাই দেখে আমি অত কিছু বলছি না। কিন্তু আমি আমার মার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা তার গুণগ্রাহী আছেন, তার যারা ফ্যানস আছেন, তাদেরকে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনাদের কারণেই আমার মা এত বিখ্যাত প্রখ্যাত এবং সব জায়গায় ওনাকে সবাই ছিলেন, দেশে হোক বিদেশে হোক। আর আমার নানা যিনি ছিলেন আর কি, উনিও কবি কালিম হোসেন, অনেকেই জানেন যে উনি হচ্ছেন বাংলাদেশের গবেষকদের একজন পাইনিয়ার। নজরুল ইসলাম, কবি নজরুল ইসলামের গবেষণার উপরে উনি পাইনিয়ার ছিলেন এবং নজরুল একাডেমি ওনার গবেষণা কেন্দ্র হিসেবেই উনি গড়ে তুলেছিলেন। তো সেই জন্য আমি নিজেকে অনেক অনেক গর্ববোধ করি যে আমি এরকম একটা পরিবারের মেয়ে, এবং মাকে নিয়ে না, আমার নানা নানি ওনাদের সবাইকে নিয়ে আমি খুবই খুবই গর্বিত। আম্মু থাকলে অবশ্যই সে এখানে খুবই খুশি হতো এবং খুবই কৃতজ্ঞতা বোধ করতো যে আপনাদের প্রতি, যে এভাবে তাকে সম্মান দিচ্ছেন আপনারা। এবং আমি আশা করি যে উনি এখন অসুস্থ, যেহেতু উনি এখন আর আগের মতো না, একদমই পারেন না, তারপরেও আমি আশা করব যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার সুস্থতা যতটুকুই হোক সে যেন ভালোভাবে থাকে যে কদিনই আছে। আর আমার ছোট খালা ইয়াসমিন মুশতারি, উনিও এখন অনেক বড় একজন শিল্পী নজরুলের। তো ওনার প্রতিও যে মানে আমাদের আসলে পুরো পরিবারের প্রতি আপনাদের যে সাপোর্টটা, এটার জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ যে আপনারা সবাই এত কনসিডার করেন আমাদেরকে, যে ভালো পরিবার হিসেবে, মানে শিল্প সংস্কৃতির জড়িত একটা পরিবার আমরা। তো সেটা যে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, সেটার জন্যই আমি অনেক অনেক গ্রেটফুল আল্লাহর কাছে তো অবশ্যই। আর এটুকুই বলার ছিল, সরি খুব একটা গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু অবশ্যই আমাদেরকে দোয়াতে রাখবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের আমরা আবারও অভিনন্দন জানাই। শুধু আমি এখন আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপ্রদান বাংলা একাডেমির সভাপতি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে তাঁর ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপ্রধান বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম। আমি প্রথমেই যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আপনাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন স্বাভাবিকভাবেই তারা আনন্দিত, আর আমরা যারা দেখলাম পুরস্কার গ্রহণ করছেন, আমরাও এই পুরস্কার অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন তাদের দেখে আনন্দিত হলাম। একটা কথা হলো যে দেখা যায় পুরস্কার পাওয়ার পরে অনেকেই আর ওই কাজের ধারায় থাকেন না, আবার বিপরীত ঘটনাও দেখা যায় যে পুরস্কার পাওয়ার পরে নতুন উদ্যমে আরও বেশি সক্রিয় হন তাদের সৃষ্টিশীল কাজের ধারায়। রবীন্দ্রনাথকে দেখা যায়
যে পুরস্কার পাওয়ার পরে তার লেখা এবং কাজের গতি অনেক বেড়ে গেছে। নোবেল পুরস্কার অনেকে নেননি, যেমন জাবল সার্স পুরস্কার নেননি, তিনি নানা রকম যুক্তি দেখিয়েছেন যে এই কারণে আমি পুরস্কার নাট্যকার দীর্ঘদিন ছিলেন বার্নার্ড শো টাকা নিতে চাননি, তারপরে টাকার অনুরোধের পর তিনি টাকাটা ইংরেজি ভাষার বানান সংস্কারের জন্য একটা ভাষা বিষয়ক প্রতিষ্ঠানকে দান করে দেন। এক কথায় বলা যায় তিনিও তার টাকা নিতে চাননি। আর আমাদের এখানে বদরুদ্দিন মোর্শেদ আছেন, তিনিও কোনো পুরস্কার নেননি। বাংলা একাডেমি পুরস্কার দিয়েছিল সেটা এখন থেকে আরও 40 বছর আগে। আরও কোনো ইতিহাস পরিষদ পুরস্কার দিয়েছিল, এগুলো গ্রহণ করেননি। ফাইনালি এইবার বোধহয় কি একটা পুরস্কার দিয়েছিল সরকার, 21শে পুরস্কার অথবা স্বাধীনতা পুরস্কার, এটাও তিনি গ্রহণ করেননি। সাংবাদিকরা নানান প্রশ্ন করেছেন, তাতে তিনি বেশ কঠোর কথা বলছেন যে এইসব পুরস্কার দিয়ে আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং চিন্তার জগতে একরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এইগুলোও বিবেচ্য বিষয়। আজকে যারা পুরস্কার পেলেন তাদের পুরস্কার গ্রহণের সময়ে আমরা সকলেই আনন্দিত হয়েছি, কিন্তু সৃষ্টিশীলতার যে ব্যাপারটা সেইটা যাতে আমাদের জাতির জীবনে ভালোভাবে চলে, এটাই আমরা সকলে কামনা করি। যারা পুরস্কার পেয়েছেন তারাও হয়তো এরকম উপলব্ধিকে স্বীকার করবেন। আজকে নজরুলের এই জন্ম নজরুল জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান আমরা মিলিত হয়েছি এখানে, এতে একটা প্রবন্ধ করলেন জগলুল আসাদ, ওই করটিয়া কলেজ, সরকারি কলেজের অধ্যাপককে, হ্যাঁ ইংরেজির শিক্ষক। তো তার লেখা আমি আগে পড়িনি, কিন্তু আজকে দেখলাম বেশ চমৎকারভাবে একটা বক্তব্য উপস্থাপন করেছেন। বিশেষভাবে ইউরোপের কোনো লেখকের সাহিত্য চিন্তার সঙ্গে নজরুলের সাহিত্য চিন্তা মানে কেবল একটা সাহিত্য চিন্তার একটা তুলনামূলক আলোচনা করেছেন, বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার বক্তব্য, এবং আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। প্রকাশিত হলে পড়ে দেখবেন, এবং এতে নতুনভাবে নজরুলের সাহিত্য চিন্তার মূল্য বিচারের চেষ্টা আছে। হয়তো এটাও যারা করবেন তাদের মধ্যে নতুন প্রশ্ন থাকবে এবং নতুনভাবে আমাদের এখানে নজরুল সম্পর্কে চিন্তা দেখা দেবে। এখানে আলোচনা করেছেন আফজালুল বসাক, তিনিও স্বাধীনভাবে তার নিজের মত ব্যক্ত করেছেন নজরুলের সাহিত্য চিন্তা বিষয়ে। তো এই আলোচনা থেকেও কিছু প্রশ্ন আমাদের সামনে আসছে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের জীবনকালের যে ঐতিহাসিক পটভূমি, সামাজিক, সাংস্কৃতিক, সেই প্রসঙ্গ আসছে। নানান রকম রাজনৈতিক ঘটনার কথাও এই পটভূমির আলোচনায় আসছে। তিনিও যেটা বলতে চেয়েছেন মোটামুটি স্পষ্ট করে বলতে পেরেছেন, আমার এই ধারণা। আর আমরা যারা শুনলাম এই প্রবন্ধ এবং বক্তব্য, আশা করি তাদের মধ্য থেকেও আরও নতুন আগ্রহে নজরুলকে জানার, বোঝার, বাংলা ভাষার গুরুত্বকে বোঝার আগ্রহ আমাদের মধ্যে দেখা দেবে। একটা কথা খুব স্পষ্টভাবেই বলতে পারি যে বাংলা সাহিত্য এশিয়ার অন্যান্য জাতির সাহিত্যের তুলনায় অনেক উন্নত ছিল, অনেক উন্নত ছিল। যখন রামমোহন রায় আত্মপ্রকাশ করেন কলকাতায়, রামমোহনের সমকক্ষ আধুনিক চিন্তার অধিকারী কোনো ব্যক্তি আমাদের ধারণা জাপানে ছিলেন না, চীনেও ছিলেন না, ইন্দোচীনের রাষ্ট্রপতি ছিলেন না, ভারতের বাংলা ছাড়া অন্যান্য প্রদেশে ছিলেন না, একেবারে ল্যাটিন আমেরিকা পর্যন্ত যদি যান দেখবেন যে দক্ষিণ বিশ্বে তার সমসাময়িক লেখক বা কবি রামমোহনের সমকক্ষ চিন্তাবিদ ছিলেন। বিশেষ করে ধর্ম বিষয়ে ধর্ম নিরপেক্ষ যে স্বাধীন চিন্তাশীলতা, ধর্মকে বিচার বিবেচনা করে সত্য মিথ্যা নির্ণয়ের প্রয়াস, এইসব ব্যাপার রামমোহনে যেমনটা ছিল, এটা এই দক্ষিণ বিশ্বে অন্য কারোর মধ্যে পাওয়া যাবে কিনা অনুসন্ধান করে দেখতে হবে, আমাদের ধারণা পাওয়া যাবে না। দ্বিতীয় হলো যে বাংলা ভাষায় যে সাহিত্য সৃষ্টি হয়েছে, যেমন আমরা মধুসূদনের কথা বলতে পারি, আমরা বঙ্কিমচন্দ্রের কথা বলতে পারি, আমরা রবীন্দ্রনাথের কথা বলতে পারি, আমরা কবি নজরুল ইসলামের কথা, বেগম রোকেয়ার কথা বলতে পারি, আরও অনেক লেখক আছে, যেমন এস ওয়াজেদ আলী, মাহমুদ ওয়াজেদ আলী, কাজী আব্দুল উদ্দুল, এরকম মুসলিম লেখক অনেকে আছেন।
একটু পরে তাদের আত্মপ্রকাশ, কিন্তু তাদের লেখাও অনেক উচ্চ স্ট্যান্ডার্ডের, এবং এদের সমকক্ষ লেখক জাপান, চীন, ইন্দোচীন, যে কথাটা আগে বললাম যে গোটা দক্ষিণ দেশে কয়জন ছিলেন, কেউ যদি তুলনামূলক সেই স্টাডিতে, সেই অনুসন্ধানে, গবেষণায় যান, তাহলে সেটা আমাদের মনে ধারণা, এটা আমাদের নিজেদের সাহিত্য সম্পর্কে, ভাষা সম্পর্কে আমরা উন্নত চিন্তার অধিকারী হব, এবং নিজেদেরকে সবসময় ইনফিরিয়ার ভাবা, সবসময় আমরা পেছনে পড়ে আছি ভাবা, এটা একটা জাতির উন্নতির জন্য খুব বড় অন্তরায়। আমরা যেখানে যে সমালোচনা অন্তত গত 30-40 বছর ধরে দেখছি, এটা তো তেমন উৎকর্ষের পরিচয় হতে পাই না। চিন্তার চর্চাও অনেক কমে গেছে। এই ঢাকা শহরকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে যে নতুন চিন্তার আগ্রহ, এই জীবনকে, জগৎকে, নিজেদের ইতিহাসকে এবং অন্যান্যদের ইতিহাসের সঙ্গে নিজেদের ইতিহাসকে তুলনা করে আমরা যে আরও অগ্রসর হতে পারব, এবং আমাদের মধ্যে অনেক বড় শক্তি আছে, সৃষ্টিশীলতার শক্তি, এই বিষয়গুলো নতুন করে বুঝতে হবে, একান্ত দরকার। ইনফিরিটি কমপ্লেক্স নিয়ে যে জাতি চড়ে, সেই জাতি উন্নতি করতে পারে না। অনেক ইনফিরিটি আমাদের থাকতে পারে, ত্রুটি বিচ্ছুটি, কিন্তু আমাদের অনেক ভালো দিক আছে ইতিহাসে এবং বর্তমান বাস্তবতায়। সেই ভালো দিকগুলো আলোচনা করা এবং ভালো দিকগুলোকে বিকশিত করা, সেই ধারায় চিন্তা করলে আমরা উন্নতি করতে পারব। আর খারাপ অনেক কিছু প্রত্যেক জাতির মধ্যেই আছে, খারাপটা আমরা উল্লেখ করব, খারাপটা সম্পর্কে সচেতন হব, ভালোটার দিকে আমরা অগ্রসর হব, এটা দরকার। আর কবি নজরুল ইসলামের তো বাংলা ভাষায় যে সাহিত্য চিন্তা, সাহিত্য সৃষ্টি, এই তুলনায় বিচার করতে গেলেও নজরুল ইসলামের চিন্তা বিশেষত্ব আছে, অন্যদের থেকে আলাদা। অবশ্য প্রত্যেক কবিরই সেরকম। যেমন মধুসূদন তো ওইভাবে প্রবন্ধ লেখেননি কোনো, যে সাহিত্য কী, সাহিত্য কেন, কাব্য কী, মহাকাব্য কী, বা কবিতা কী, এ ধরনের কোনো কিছু লেখেননি। তিনি নাটকও লিখেছিলেন, তবে তিনি চিঠিপত্রে এবং বন্ধুবান্ধবের আলাপের সময়ে অনেক কথা সাহিত্য সৃষ্টি সম্পর্কে বলেছেন, এবং সেটা অবলম্বন করে কেউ কেউ মধুসূদনের সাহিত্য চিন্তা, কাব্যচিন্তা এগুলি বিষয়ে আর্টিকেল লিখেছেন, এবং চিঠিপত্র, বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা তার ভিত্তিতে অন্যরা লিখেছেন। ওইটারও খুব গুরুত্ব আছে। বঙ্কিমচন্দ্রই বলা যায় আমাদের ভাষায় আধুনিক যুগে নতুন চিন্তার প্রায় সব দিকে প্রথম আলোচনা লিখেছেন। তো সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এই কথাটা বলবো যে বঙ্কিমচন্দ্রের লেখা তার জীবনকালে এবং পরবর্তীকালেও হিন্দু সমাজ থেকে খুব বেশি নিন্দিত হয়েছে। অনুসন্ধান করে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সরোয়ার হোসেন, তিনি এই সরোয়ার জাহান, এই বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি করেছিলেন, এবং বাংলা একাডেমি থেকে তার সেই বই বের হয়েছিল। তাতে তিনি দেখিয়েছেন অনেক উদ্ধৃতি দিয়ে, অনেক পত্রপত্রিকা, যে খুব বেশি নিন্দিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র হিন্দু সমাজ থেকে। হিন্দু সমাজে ধারণা হয়েছিল যে বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মের সর্বনাশ করেছেন। যেভাবে তিনি ধর্মের বিষয়ে আলোচনা করেছেন, এটার মধ্যে ধর্ম নেই, বঙ্কিমচন্দ্র অধার্মিক ব্যক্তি, ধার্মিক ছিলেন না, এই সব কথা নানানভাবে উপন্যাস থেকে নানান দৃষ্টান্ত দেখিয়ে লিখেছেন। এই সরোয়ার জাহানের বইটাতে সেই বিবরণ আমার মনে হয় নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করেছেন। অধ্যাপক আনিসুজ্জামান ওটার একটা ভূমিকা লিখে দিয়েছেন। ওই ভূমিকাতেও যে কথাগুলো আমি বললাম, যে হিন্দু সমাজ থেকে ভীষণভাবে নিন্দিত হয়েছে, এটা ঠিক। কিন্তু কোনো লেখক নিন্দিত হলেও তার শ্রেষ্ঠত্বের বিষয়টা সামনে আসে, বঙ্কিমচন্দ্র তো সেরকম। আর বাঙালি মুসলমানেরা যখন বঙ্কিম শতবর্ষ উদযাপিত হবে, তখন থেকে ভীষণভাবে বঙ্কিমের বিরোধিতা করেছেন, যে বঙ্কিম ছিলেন মুসলিম বিদ্বেষী। আমি এবং আরও অনেকে লক্ষ্য করে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আমি যেটা লক্ষ্য করেছি, যবন একটা শব্দ আছে, এটা বঙ্কিমচন্দ্রের লেখায় আছে। তার আগের যারা বাংলা ভাষার লেখক তাদের প্রত্যেকের লেখাতে আছে। মধ্যযুগের ভারতচন্দ্র, মুকুন্দরাম, তার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য প্রদীপ, এইসব বই যারা লিখেছেন, তারাও এই লেখার মধ্যে একটা যবন বিদ্বেষের প্রকাশ আছে। যবন কথাটার অর্থ কী, এটা আমাদের বোঝা দরকার। অভিধানে লিখছে যে যবন মানে বিদেশি, এবং এই শব্দ বাংলা ভাষায় আসছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, সেই সময়ে ওই যে গ্রিক ভাষা কিছুটা চর্চা হয়েছে, এখানে বিস্তৃত হয়েছে, তা থেকে এই যবন শব্দটা আসছে। কিন্তু আমি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে যবন শব্দটা রামায়ণেও আছে।
কাজেই আলেকজান্ডার অস্ট্রেলিয়ার সময় আছে এই কথাটা যতখানি গুরুত্ববহ তার থেকে বেশি গুরুত্ববহ যে রামায়ণে আছে, এবং রামায়ণ ছাড়া আরও কোনো কোনো প্রাচীন কাব্যে থাকতে পারে। যাই হোক, গ্রিস থেকে গ্রহণ করলেও তাদের কিছু ত্রুটি নেই। আর আমাদের ভারতের সংস্কৃত ভাষার চর্চা হতো, তার মধ্য থেকে আসলেও মানে ত্রুটি কিছু না, বরং গৌরবী বোধ করবার কারণ আমাদের। তো এই দিক থেকে আমরা হিন্দু মুসলমান বিরোধ প্রসঙ্গে বলছিলাম যে যবন মানে বিদেশি। এই যে আওরঙ্গজেব সম্পর্কে বই লিখেছেন, এটা আওরঙ্গজেব বিদেশি হয়ে ভারতে মানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, তার আগে সেই সম্রাট বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত। তো এই সব যারা হিন্দু সমাজের লেখক চিন্তাবিদ তারা এই যবনদের বিরোধিতা করেছেন। যবন শব্দটার অর্থ অনেকে লিখেছেন যে মুসলিম, কিন্তু প্রকৃত অর্থ মুসলিম না, যবন মানে বিদেশি। এরা যাই কিছু করুক, আগ্রার তাজমহল তো বিদেশিদের সম্পদ, ভারতের পরাধীনতার পরিচয়। আওরঙ্গজেব এত বিরাট বিচার করেছেন অনেক কিছু, কিন্তু এটা তো একজন বিদেশি ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। এই যবন অর্থে যে বিরোধিতা করেছেন সেখানে কেউ কেউ মুসলিম শব্দটাও ব্যবহার করেছেন বা মুসলিম শব্দটা, তার ফলে এই বিরোধিতা তো তীব্র হয়েছে। যারা জাতীয়তাবাদী তারা তো বিদেশি শাসন, বিদেশি আক্রমণ এগুলোর বিরুদ্ধে চিরকাল বিরোধ করেছেন। এই যে এখন আমি দেখলাম যে মহারাষ্ট্রে আওরঙ্গজেবের মাজার আছে কবর, তো সেই কবর মহারাষ্ট্র থেকে তুলে নেওয়ার জন্য আন্দোলন করছে। আপনারা এই যে কি বলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, এটা ইতিহাস জানেন। তো সেই রকম আগ্রার তাজমহল আমরা ভেঙে দেবো, কারণ এটা ভারতবর্ষের পরাধীনতার ব্যাপার। আর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এই সরকার যে কাজটা করেছে সেটা হলো ইতিহাস যে প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ এগুলিতে পড়ে, সেইখানে একেবারে পৃষ্ঠার মাপ নির্ধারণ করে দিয়েছে যে এই মোগল সাম্রাজ্যের ইতিহাস, আমাদের গোটা ইতিহাসের মধ্যে এত পৃষ্ঠার বেশি লেখা যাবে না। এটা বাইরের শাসকদেরকে ছোট করে দেখানোর জন্য এটা করেছে। কাজেই এই যবন বিদ্বেষ এটা ভারতে এখনও আছে, এবং আমার মনে হয় এখন একটু ক্রমবর্ধমান বিশেষ করে বেড়ে চলছে। তো এই সব বিষয় নিয়ে সেই বঙ্কিমচন্দ্রের কাল থেকে কিংবা তারও অনেক আগে থেকেই এই বিরোধিতাটি আছে। নজরুল ইসলামের প্রসঙ্গে আসলে দেখা যায় সাম্প্রদায়িকতা, কমিউনালিজম, সাম্প্রদায়িকতা বাদ হয়, এই কথাটা ইংরেজরা বিশেষভাবে চালু করেছেন। সম্প্রদায়, সাম্প্রদায়িকতা এই ধরনের শব্দ রবীন্দ্রনাথের লেখাতে একটু আধটু পাওয়া যেতে পারে, বেশি পাওয়া যাবে না। আমাদের কাজী নজরুল ইসলামের লেখাতেও একটু আধটু পেতে পারে। এদের ভাষায় এবং আরও যারা লেখক ছিলেন তারা হিন্দু মুসলমানের বিরোধ এই কথাটাই লিখেছেন। রবীন্দ্রনাথ খুব স্পষ্ট হবে হিন্দু মুসলমানের বিরোধ, আর ইংরেজরা যে কমিউনিজম বলে শব্দটা প্রচলন করেছে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ইংরেজরা কমিউনিজম শব্দটা চালু করেছে ভারতবর্ষে ন্যাশনালিজম বলে যে চিন্তা ছিল সেইটাকে বাতিল করে সেই জায়গায় কমিউনালিজম শব্দটা ব্যবহার করছে, কমিউনালিজম। তো এই সব মানে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার, জানা দরকার, বোঝা দরকার। এবং ভারতের নরেন্দ্র মোদীরা যে চেষ্টা করছে যে ভারতবাসী তাদের ভাষায় হিন্দুর রাষ্ট্র, হিন্দুর দেশ, এইখানে বাইরের যারা শাসক সেই তুর্কি, পাঠান, মোগল, এরা তো সব বিদেশি, এদের সব দৃষ্টান্ত, সব বিবরণ আমাদের দেশের বিদেশি শাসনের দৃষ্টান্ত। আমরা নিজেরা বড় হতে চাই, আমরা নিজেরা আমাদের জাতির অতীতের যা ভালো আছে সেটা বড় করে সামনে আনতে চাই, এবং অতীতের ভালো অবলম্বন করে ভবিষ্যতে আরও ভালো করতে চাই। জাতি হিসেবে আমাদের শক্তিশালী হতে হবে। আমরা হিন্দু জাতি বা ভারতীয় জাতি, এই ধরনের কথাবার্তা নরেন্দ্র মোদী এবং তার সরকারের পক্ষ থেকে, তাদের বুদ্ধিজীবীদের পক্ষ থেকে খুব বলা হচ্ছে। তো এইগুলো আমাদের বুঝতে হবে, এবং আমরা কী করবো, আমরা কীভাবে এগোবো এইগুলো জানতে হবে। তো আজকের এই আলোচনায় প্রবন্ধ লিখেছেন জগলুল আসাদ, তিনি ইউরোপের কোনো কোনো লেখক, কোনো কোনো চিন্তার সঙ্গে মিলিয়ে বুঝবার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলামের সাহিত্য চিন্তা এবং সাহিত্য সৃষ্টির বৈশিষ্ট্য। এটা একটা দিক দেখার। আর আফজালুল বাসার আমাদের আত্মসামাজিক, বিশেষ করে সাংস্কৃতিক, রাজনৈতিক দিক থেকে কবি নজরুল ইসলামের মানে লেখা এবং কবি জীবনের যে বৈশিষ্ট্য চিন্তা সেইগুলো, এবং সেই সূত্রে সাহিত্য বলতে কী বুঝিয়েছেন, কাব্য বলতে কী বুঝিয়েছেন, এগুলো। একটা কথা হলো যে সরাসরি
সাহিত্য তত্ত্ব কাব্যচত্ব এগুলো সম্পর্কে নজরুলের লেখা নিতান্ত কম। প্রিন্সিপাল ইব্রাহিম খান এই করটিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন, তিনি কবি নজরুল ইসলামকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা দীর্ঘ কিছু, মানে 56 পৃষ্ঠায় বোধ হয় 3 পৃষ্ঠা। তো ওই চিঠিতে তিনি খুব স্পষ্টভাবে লিখেছেন যে আমাদের তো মহৎ কর্ম বলতে কিছু নেই, আমাদের মধ্যে নেই মুসলমানদের। এবং তিনি বলেছেন যে মুসলমানদের মধ্যে কোনো মনীষী আত্মপ্রকাশ করেননি, কোনো বড় লেখক আত্মপ্রকাশ করেননি, তুমি করে লিখেছেন। তুমি প্রথম আমাদের পরিচয়কে গোটা ভারতবর্ষ এবং গোটা মানবজাতির কাছে তুলে ধরেছ। তাই তোমাকে আমার প্রশংসার অন্ত নেই, কিন্তু তোমার কাছ থেকে আমরা আশা করি যে বিদ্রোহী কবিতায় যেসব কথা লিখেছ এগুলি তো ধর্মের সীমা লঙ্ঘন করে ধর্মের বাইরে চলে গেছে, ইসলাম বিরোধী কথা একে আছে। আর অন্যান্য নানান লেখা থেকেও দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন যে মুসলমানদেরকে তুলে ধরার জন্য তোমার এই কবিতায় অসাধারণ শক্তির পরিচয় আছে, কিন্তু পরে তো আর তুমি সেই মুসলিম গৌরব, মুসলিম জাতীয়তাবাদ নিয়ে লেখনি। আমরা তোমার কাছ থেকে অনেক বেশি আশা করি এবং বাংলার মুসলমানেরা, ভারতের মুসলমানরা যাতে বড় হতে পারে, উন্নত হতে পারে, সেই চেতনা নিয়ে, চিন্তা নিয়ে লিখবে। তো এই চিঠির জবাব নজরুল 3 বছর কি তার যেতেও বেশি সময় পরে উত্তর দিলেন, এবং নজরুল কিছুটা কৌতুকের সঙ্গেই লিখলেন কেন চিঠির উত্তর দিতে দেরি করলেন। বলেন আমি তো স্কুলে যখন পড়ি তখন শিক্ষকদের ভয়ে সবসময় ভীত থাকতাম, স্কুলে যেতে চাইতাম না। আর আপনি কলেজের প্রিন্সিপাল, সাধারণ শিক্ষকও না, কী করে আমি আপনাকে তুমি বলবো, আর কী করে আমি আপনার কাছে আমার মনের কথা বলবো, আমার মনের তো খুব ভয়। কিন্তু তারপরেও এতদিন হয়ে গেল আপনার চিঠি দিতে পারিনি উত্তর, সেজন্য আমি দুঃখিত। এই বলে তিনি উত্তর দিয়েছেন, এবং সেই উত্তরের মধ্যে ইব্রাহিম খান যা কিছু প্রস্তাব করেছেন তিনি একটাও গ্রহণযোগ্য মনে করেননি। এই কথাটা একটু পরিচ্ছন্ন করে লিখেছেন, কিন্তু ভদ্রতার সঙ্গে লিখেছেন। তো এই জীবন ইব্রাহিম খান চিঠি এবং তার যে উত্তর, এইটাও নজরুলের সাহিত্য চিন্তাকে বুঝবার জন্যে গুরুত্বপূর্ণ। এটার উল্লেখ কেউ সাধারণত করেন না। এটা আরও কিছু কিছু লেখা আছে, নজরুলের চিঠিপত্র আছে, এইগুলোতেও তার সাহিত্য চিন্তার প্রকাশ আছে। নজরুল একান্তভাবে এই বিশ্ব সাহিত্য আরও কিছু কিছু লেখার কথা উল্লেখ করছেন আপনারা, এইগুলোতে আছে। এখন নজরুলের যেটুকু আমরা পাই তার মধ্যে এইটুকুতে একটা অনন্য উৎকর্ষ আছে, শ্রেষ্ঠত্ব আছে। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির জন্য লিখেছেন। তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন ভারতের যে বিপ্লববাদী আন্দোলন, অনুশীলন দল, যুগান্তর দল, এগুলো একেবারে স্কুলে পড়ে সময় থেকে এইটার প্রভাব নজরুলে আছে। এবং নজরুলের প্রথম জীবনে যে লেখা সেগুলো তো মূলত গদ্যে। উদ্ভ্রান্ত প্রেম বলে একটা বই ছিল, কী বলে লেখকের নাম আমার এই মুহূর্তে মনে করছে না, কিন্তু সকলে অনেকেরই জানা। তো সেই উদ্ভ্রান্ত প্রেমে যে ভাষায় ওই তার স্ত্রী মারা গেছেন, সেই দুঃখ থেকে উদ্ভ্রান্ত প্রেম বইটা লিখেছিলেন। যে ভাষা, যে আবেগ, সেই ধরনের ভাষা এবং আবেগ নজরুলের প্রথম জীবনের ওই লেখাগুলোতে আছে। 2-3টা যে গদ্য, যেগুলো গদ্য বই, এইগুলোতে আছে। এইগুলো বিচার করলে এবং খোঁজ করতে গেলে আমরা অনেক কিছু নজরুল সম্পর্কে এবং নজরুলের সমকালীন পূর্ববর্তী কালীন যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, এগুলো সম্পর্কে জানতে পারবো। আমি আর কথা বাড়াতে চাই না। যারা এখানে প্রবন্ধ পড়লেন, আলোচনা করলেন, বাংলা একাডেমির মহাপরিচালক মাহমুদ আজম কিছু কথা প্রথমে ইন্ট্রোডাক্টরি বলেছিলেন, এগুলোর মধ্যে আমাদের চিন্তা করার মতো বিষয় আছে। এবং আমাদের চিন্তা, আমাদের আবেগ, কী বলে সৃষ্টিশীলতা বাড়বে যদি আমরা চিন্তা বাড়াই, অনুসন্ধান আমাদের মধ্যে বেশি দেখা দেয়, এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালি জাতি সম্পর্কে আমাদের একটা শ্রদ্ধাবোধ এবং নিজেদের শক্তি সম্পর্কে গভীরতার উপলব্ধি অবশ্যই সত্য নির্ভর আমাদের সামনে আসে। সেটা আমাদের জন্য একান্ত কল্যাণকর হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।